সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করব কিছুক্ষণের মধ্যে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আমরা ষষ্ঠ ক্লাসে আমরা আছি। অনলাইন ব্যবসার হাতে খড়ি নামের একটা সেশন চলছিল। আমরা আমরা সেটারই 6 নম্বর ক্লাসে আমরা আজকে আছি। আজকে কিন্তু লাইভ ক্লাস, এবং এই লাইভ ক্লাসে আমরা বেসিক্যালি অনলাইনে যে ব্যবস্থাপনা, এই যে আপনারা যারা অনলাইনে থাকেন, কেমনে থাকেন, কিভাবে থাকেন, সঠিকভাবে ব্যবস্থাপনাটাই বা কি, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। এবং লাইভ প্রবলেম সলভিং সেশন থাকবে আজকে প্রথম, মানে আজকেই আপনাদের এই যতগুলো ক্লাস হয়েছে তার ভিতরে আজকে লাইভ প্রবলেম সলভিং থাকবে। এটাই আমরা গুরুত্ব বেশি দিব, যে আপনারা আমাকে প্রবলেম জানাবেন, সেই প্রবলেমটা সলিউশন কেমন হতে পারে সেইটা কিন্তু আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন। বলতে পারেন যে এক ধরনের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে সেশনটা, সেটাই একটা মানে ভালোভাবে আমরা পূর্ণাঙ্গ সমাধান কিরকম হতে পারে সেটার কেস স্টাডি করব আর কি। তাই যারা প্রথম থেকেই একটু ধারণা নিবেন যে না ঠিক আছে, আমি কি ধরনের প্রশ্ন করতে পারি, কোনটা আমার প্রবলেম, কি সমস্যাটা আমার মানে হচ্ছে, এবং এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি উপায় অবলম্বন করা উচিত, এই জিনিসটা আপনি জানতে চান, তাহলে আপনি আগে থেকেই ভালো করে ভাবেন, বুঝেন, মানে এমন প্রশ্ন করেন যে প্রশ্নটার ভ্যালু ভালো, মানে এটা রিটার্নে আপনি ভালো কিছু পাবেন, এরকম প্রশ্ন করেন আর কি। তো এটার জন্য আপনি চিন্তা করতে থাকেন। তার আগে আমরা ব্যবস্থাপনা ব্যাপারটা আলোচনা করবো। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, যারা যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে স্বাগত, এবং আশা করছি যে আমাদের আজকের ক্লাসটাও প্রাণবন্ত হবে, এবং যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি, যেহেতু ওরা আস্তে আস্তে যুক্ত হচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, আমাদের উইন্ডোটা আমরা ওপেন করে ফেলছি। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ এখানে যারা যুক্ত আছেন। আচ্ছা, ওকে, আমরা প্রাথমিকভাবে ফেসবুক.com-এ যাই, রাইট? মানে আমরা যেহেতু সবাই কম বেশি কি করি, মোবাইল দিয়ে ফেসবুক ওপেন করি, মানে আমরা সবাই কম বেশি এটাই করি, যে আমাদের যখন অবসর থাকে কিংবা যে সময়টা আমার মনে হচ্ছে যে না আমি একটু বসে আছি, দেখি তো কিছু একটা আছে কিনা, এই জিনিসটা করার জন্য আমরা নর্মালি কি করি, ফেসবুক অ্যাপটা ওপেন করি। আপনার মোবাইলে কোন অ্যাপ সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা আপনি চাইলে দেখতে পারেন। আপনার সেটিংসে মোস্ট ইউজেবল অ্যাপ বলে ফাংশন আছে, একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে পাবেন, নো প্রবলেম। অথবা যদি আপনি লিখেন যে আহ, কোন অ্যাপ বেশি ব্যবহার হয়েছে, কোথায় থেকে জানবো, এরকম টাইপের যদি কথা লিখেন তাহলে সেটার উত্তর পাবেন। তো আমরা প্রথমেই একটা চমৎকার বিষয় দিয়ে শুরু করব। আমরা গ্রুপে একটি পোস্ট করি, মানে আমাদের যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু আমি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করি। রিসোর্সটা কেমন হয়, যে ধরেন ভিডিও ভিডিও দেওয়া হয়, এখানে সাপোর্ট, হোমওয়ার্ক, এই সমস্ত বিষয়গুলো কথা হয়। আল্লাহর ওয়াস্তে তো কোনো হোমওয়ার্কের ব্যাপারটা তো আপনারা জমা দেননি, কিংবা আমিও সেভাবে হোমওয়ার্কের ব্যাপারটা, যেমন আমি ক্লাসে কিন্তু অনেক কিছু শেখাই, সেই জিনিসটা কিন্তু নিজে থেকে অনেক কিছু করা লাগে। যে প্রশ্নগুলো আপনার জানা উচিত, এখানে কিন্তু আমি আপনাদের জন্য অনেকগুলো প্রশ্ন রেখেছি, যে যে প্রশ্নটা আপনার জানা উচিত। ফর এক্সাম্পল হিসাবে, আপনার প্রতিযোগী কারা, মানে আমি যে ফিল্ডে আছি সেই ফিল্ডে আমার কম্পিটিটর কারা, এটা আমি বার করব, কেমনে করব। ফর এক্সাম্পল হিসাবে, ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে সেল জেনারেট করবেন, তা আমি তো জানি না ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে সেল জেনারেট করতে হয়। স্যার একটু বলেন তো ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে সেল জেনারেট করতে হয়। তার মানে আমি আগে থেকেই জানি যে যারা নতুন কিংবা বিগিনার, তারা কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনে বিজনেস করুক, অনলাইনে ফ্রিল্যান্সিং করুক, অনলাইনে আয়ের কৌশল খুঁজুক না, মানে এনিথিং অফ এনি কাইন্ড অফ এনিথিং না, এনি কাইন্ড অফ ওয়ার্ক, আপনাকে এই ধরনের প্রশ্নগুলো আপনার মাথার ভিতরে থাকতে হবে। তো আমি অলরেডি বিজনেস সম্পর্কিত আইডিয়া সম্পর্কিত প্রশ্ন, প্রোডাক্ট সম্পর্কিত প্রশ্ন, মার্কেটিং সম্পর্কিত প্রশ্ন, অটোমোশন সম্পর্কিত প্রশ্ন, তারপর এফ কমার্স সম্পর্কিত প্রশ্ন, ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ, সেলস ফানেল, এছাড়া আরো যে প্রশ্নগুলো জানা ভালো। তার মানে কেউ একজন আপনাকে লিখে দিচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা উচিত। এখন প্রশ্নের উত্তর আপনি কিভাবে পেতে পারেন, আমরা কিভাবে এর আগে পাইছি, যখন গুগল ছিল না, কিংবা যখন ফেসবুক ছিল না, কিংবা যখন ইন্টারনেট সেভাবে ছিল না, তখন আমি কিভাবে পাইছি, আমি টিচারের কাছে গেছি, কিংবা ওই এলাকার যিনি গুণী তার কাছে গিয়েছি। আচ্ছা, কেউ যেন একটা আনমিউট হয়ে আছে, একটু দেখবেন যে আপনার মোবাইল ফোন আনমিউট অবস্থায় আছে কিনা, একটু কাইন্ডলি দেখবেন, মিউট হয়ে যাবেন। আশা করছি আপনারা মিউট আছেন, আমাকে সহযোগিতা করবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, প্রশ্ন যদি মাথায় না থাকে তাহলে কেউ একজন আপনাকে প্রশ্ন রেডি করেও দিচ্ছে, সেটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে আপনি আগ্রহী না। কোনো একটা টাইটেল দেখেছেন যে হয়তো বা এইটা শিখলে লাখ লাখ টাকা কামাই করা যাবে, কোনো একটা টাইটেল দেখেছেন যে না অনলাইনে সব কিছু শেখা যাবে, একটা ভিডিওতেই সব সমাধান পাবেন, তখন আপনি খুব আগ্রহ করে আসছেন, কিন্তু আপনি লং টার্মে খেলোয়াড় না।
তো এখন চলেন আমরা একটু শেখার চেষ্টা করি। ধরেন আপনার প্রতিযোগী কারা, এই কথাটা 3টা মাধ্যমে আপনি শিখতে পারেন: চ্যাট জিপিটি, জিমিনি এবং হচ্ছে ইউটিউব। এছাড়া গুগল তো আছেই। মানে আমি 4টাতেই আমি বলে দিচ্ছি। চ্যাট জিপিটি ব্যবহার করা খুবই সোজা কাজ। একটা অ্যাপ আছে চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটি কথা লিখে সার্চ দিলে প্লে স্টোরে আপনি অ্যাপ পেয়ে যাবেন, আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। এইটুকু যদি কাজ না করতে পারেন, যে আপনি কোনো অ্যাপ আপনি লগ ইন করতে পারেন না কিংবা কোনো অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারেন না, তাহলে এই ক্লাস আপনার জন্য না। আমি আবারও বলতেছি, সাধারণভাবে যে কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করা, সাইন আপ সাইন ইন করা, এটা একটা বেসিক কাজ। এই বেসিক কাজও যদি আপনি না পারেন, তাহলে অনলাইন প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনাকে আগে যেটা করতে হবে সেটা হলো যে আগে বেসিকটা শিখতে হবে। যে কোনো, আমি আপনাদের অপমান করতেছি এরকম না, বাট এটা ট্রু। অনেকেই আছে, আমাদের বোনেরা আছে, অনেক ভাইয়েরা আছে, আমার কাছে আসে, কম্পিউটার টেকনোলজি কিংবা কোনো মতে করতে হবে, অন্যরা করতেছে বলে সে করতেছে, সে নিজে কিছু জানে না, জানার ইচ্ছাও নাই, মানে ভালো লাগে না তার, কিন্তু সে কিন্তু কামাই করতে চায়। এরকম হলে হবে না। তো চ্যাট জিপিটি, জিমিনি, ইউটিউব এবং গুগল, আমি একটা প্রশ্ন আগে এখান থেকে নিব। সে হচ্ছে যে আপনার প্রতিযোগী কারা, আমার প্রতিযোগী কারা, কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তো এইটা কি শেখাচ্ছি আপনাদের, আমি একটা প্রতীকী হিসাবে একটা টপিকে কিভাবে জ্ঞান অর্জন করতে হয় নিজে নিজে, কোনো টিচার ছাড়া। একটা সময় যখন টিচার ছিল, মানে নেট ছিল না, তখন আমরা টিচারের কাছে যাইতাম, সেটা ছাড়া আমি কিভাবে শিখবো সেই জিনিসটা আমি শিখাই দিচ্ছি এখন। এটাকে আপনি সব কাজে লাগাবেন, কোনো প্রবলেম নেই। ধরেন চ্যাট জিপিটি আগে প্রথমে যাই, না সহজ থেকে আগে যাই, ধরেন আপনি গুগল থেকে যাই আগে, আমার প্রতিযোগী কারা এবং কিভাবে বুঝবো। এটা তো একটা বেসিক প্রশ্ন, এই প্রশ্নটা আপনার মাথার ভেতরে থাকা উচিত, তাই না? আমি যদি এখানে ক্লিক করে দেই, আমি কিভাবে বুঝবো যে আমার ভেতরে কি ধরনের প্রতিভা আছে, কিভাবে বুঝবো যে একটি মানুষের বিশেষ করে নিজের মধ্যে, আচ্ছা কিভাবে বুঝবেন বিজনেস আইডিয়াটা বাজারে চলবে কিনা। মিথ্যাবাদী চেনার সহজ উপায়, কেউ প্রতিবন্ধী হলে কিভাবে বুঝবেন। চলছে বাংলাদেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর 8টি উপায়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সংক্রান্ত নীতি। দেখছেন কত তথ্য পেয়েছেন, যদিও মূল কথাটা কিন্তু এখনো আসে নাই, যে আমার প্রতিযোগী কারা। এই যে এখানে দিচ্ছে, একটি ব্যবসায়িক প্রতিযোগের কার্যকলাপ নির্ধারণ করতে কি ধরনের কাজ করতে হয়, এরকম লিখেছে যদিও। এখন ব্যবসায়ীর প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগিতা, এরকম বহু তথ্য পাবেন। এখন আমরা যেহেতু টিকটকের জামানার মানুষ, আমরা 30 সেকেন্ডেই সবকিছু দেখার চেষ্টা করি, 60 সেকেন্ডেই সবকিছু দেখার চেষ্টা করি, তাই একটু বেশি সময় ধরে এই ধরনের পড়তে বা বুঝতে আমাদের কিন্তু খুব খারাপ লাগে, কষ্ট লাগে, আমরা করি না। এই জিনিসটা প্রথমে আপনাকে রপ্ত করতে হবে। আমি কি বলেছি একদিন, যে প্রতিদিন 10 পৃষ্ঠা করে বই পড়তে হবে আপনাকে। তা আপনি বড় যদি হতে চান, পড়াশোনার বিকল্প নাই, মানে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে পড়াশোনা করতেই হবে। তা আমি কি বলেছি, যে যে প্রশ্নগুলো আপনার জানা উচিত, যদি আপনি একজন ব্যবসায়ী হন, ফ্রিল্যান্সার হন, মানে আপনি অনলাইনে কিছু একটা করতে চাইতেছেন, তার বিনিময়ে টাকা কামাইতে চাচ্ছেন, এটা যদি আপনি হন, তাহলে এই ধরনের প্রশ্ন আপনার মাথাতে জানা উচিত। এখন এই প্রশ্নগুলোর ভিতরে যে কোনো একটা প্রশ্ন ধরেন, যে আপনার মার্কেটিং বাজেট কত হবে, আপনাকে যদি ভালো করে বলা হয়, আপনি বলবেন যে আমি জানি না, কারণ আমি তো জানি না যে বাজেট কয় টাকা দেবো, ওই যে $5 বুস্ট করবো মাঝে মধ্যে, এটা ওটা করবো, এটার আবার বাজেট হয় নাকি? তার মানে আপনি জানেন না বেসিক্যালি। আমি একটা প্রশ্ন করলাম অটোমেশন ব্যাপারে, আপনার ব্যবসাকে কিভাবে উন্নত করতে পারে, কিংবা আমি ওয়েবসাইটের ব্যাপারে বললাম যে ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে সেল জেনারেট করবেন। এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন না। যারা হাত তুলতেছেন অনুগ্রহ করে একটু মেসেজ করে রাখেন, ক্লাসের টপিক আলোচনা করা যাবে, ক্লাসের টপিক আলোচনা করে দেন, তারপরে আমরা আপনাদের প্রশ্ন নিব। প্রশ্নগুলো লিখে রাখুন, আমার সব থেকে বেস্ট হয়। আর যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তারা একটু লিভ নিয়ে আবার যুক্ত হন, তাহলে আমার মনে হয় ভালো হয়, কারণ আমি যতটুকু জানি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং অন্যরাও দেখতে পাচ্ছে। সো আমরা যে ফ্লোতে ছিলাম, যে আমাদের আগে জানতে হবে কিভাবে শিখতে হয়। তো আপনি যদি একটু রুটিন করে বিজনেস আইডিয়া সম্পর্কিত যে 1 2 3 4 5টা প্রশ্নের উত্তর আপনি খুঁজবেন, আপনি সিরিয়াল করে নিয়েছেন যে আজকে আমি অন্তত পক্ষে 5টা প্রশ্নের উত্তর আমার জানা থাকতে হবে, এটা থাকতেই হবে। আমি সেজন্য লিখে দিচ্ছি টাইটেল কি, যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা উচিত, মানে আপনাকে এই প্রশ্নের উত্তর থাকতেই হবে। প্রথম নম্বর প্রশ্ন, আপনার আগ্রহ এবং দক্ষতার সাথে কোন ব্যবসা যায়। যেমন কিছুক্ষণ আগে আমি একটা সার্চ দিয়েছিলাম এবং
একটা সুন্দর প্রশ্নের উত্তর আমরা দেখেছিলাম, এই যে এখানে এখানে একটা ইয়া ছিল যে আমি কিভাবে বুঝবো আমার ভিতরে কি কোন দারুণ প্রশ্ন না? যে আমি কিভাবে বুঝবো যে আমার ভিতরে কি এবং কোন প্রতিভা আছে? এই প্রশ্নটা আমার মনে হয় সবার মনের প্রশ্ন আর কি। তো এখানে যদি আমরা যাই, কিউরাতে হচ্ছে একটা প্রশ্ন করেছে, এখান থেকে আপনি কিছু স্টাডি করতে পারবেন, স্টাডি করে আপনি বুঝতে পারবেন ওই ব্যাপারে। তো একটা একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রথমে গুগল ব্যবহার করেছি। একই জিনিস আপনি যদি একটু ঘুরিয়ে লিখেন, মানে আমি কিভাবে বুঝবো আমার প্রতিযোগী কারা, এইভাবে না লিখে আপনি যদি এইভাবে লিখেন যে কম্পিটিটর টিটর অ্যানালাইসিস করব কিভাবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো আইটির মানুষ, আইটির মানুষ বলে আপনি এই যে কম্পিটিটর এই কথাটা লিখতে পারলেন, কম্পিটিটর আবার অ্যানালাইসিসও বলতে পারলেন, আমার মাথাতে যে জীবনে আসতো না এই কম্পিটিটর অ্যানালাইসিস। আমি তো বলতাম যে আমার প্রতিযোগী মানে আমার প্রতিযোগী, আমি ওই 100 মিটার দৌড় দিছি, আমার সাথে কারা কারা দৌড় দিচ্ছে আমার সাথে সেইটা। তো দেখেন, আপনি যদি রিক্সাওয়ালা হইতেন, টায়ার টিউব বিয়ারিং নাট বল্টু এগুলোর খবর কিন্তু আপনি রাখতেন, এই নামগুলো না জানলেও কিন্তু আপনার নাম জানা হয়ে যেত। যে কোন সময় কটকট করলে বিয়ারিং চেঞ্জ করতে হবে, কোন সময় ঢাস করে শব্দ হলে টায়ার ফাটার শব্দ হবে, কোন সময় ব্রেক যদি না লাগে কারো যদি যায় মেরে দেন তাহলে আপনাকে কি চেঞ্জ করতে হবে, এই জিনিসটা কিন্তু আপনার অটোমেটিক আপনার অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। তাই যারা আইটি ফিল্ডে আছেন, আইটি ফিল্ডে যারা আছেন, তারা যখন আপনি এই ফিল্ডে আসতে থাকবেন, শিখতে থাকবেন, তখন অটোমেটিকলি কিছু শব্দ আপনার কাছে পরিচিত হয়ে যাবে অটোমেটিকলি। কিরকম বললাম, এই যে কম্পিটিটর, অ্যানালাইসিস, ডিজিটাল, তারপরে হচ্ছে ওয়ার্ক ফ্লো, কন্টেন্ট, ক্যালেন্ডার, তারপরে হচ্ছে স্কেডিউল, এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে আপনি জানতে পারবেন। তারপরে কি সেলস ফানেল, তারপরে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অ্যানালাইটিক্স, তারপরে ইনসাইট, এই যে শব্দগুলো আমি বলতেছি, অনেক শব্দের সাথে আপনার পরিচিতি নাই, এখন নাই তো কি হয়েছে? আপনি আসেন এই ফিল্ডে, আপনি ঢুকছেনই কবে? আপনি খালি ওপর থেকে শেখার চেষ্টা করছেন। তো এখন কি বলছি, কম্পিটিটর অ্যানালাইসিস করব কিভাবে, এই লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো এসইও কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস বাংলা টিউটোরিয়াল এরকম টাইপের কিছু কিছু ভিডিও পাবেন। এখন গুগল এবং ইউটিউব দুইটার কাজ আমি দেখাইছি, এই দুইটার একটা অসুবিধা আছে, আপনি যা চান সেই জিনিসটাই যে পাবেন এরকম কোনো ভরসা নাই। কারণ কি জানেন, যে এরা এমন ধরনের বিষয়গুলো তুলে ধরবে, যারা ভিডিওগুলো বানাইছে এরা এমন ভাবে এসইও করে রাখছে যে আপনি দেখতে চাইছেন মনে করেন আম, আপনাকে দেখাবে জাম, ওই আমের মতো করেই জাম দেখাবে, তাহলে আপনার তো আমের স্বাদ আর নিতে পারবেন না। তার মানে কি, ইউটিউবে যা সার্চ দিচ্ছেন তা পাচ্ছেন না, এরকম 70%-এর ওপর মানুষ বলে যে স্যার আমি যা ইউটিউবে দেখতে চাই কিংবা যেটা আমি খুঁজতে চাই সেটা আমি পাই না, আর পাইলেও সেটা সেই মান্ধাতামূলের, আমার আমার যে শেখার যে আগ্রহটা সেটা মেটে না, কেমনে আমি সার্চ দিলে সঠিক জিনিসটা পাবো। এবার চলেন জিমিনিতে চলে যাই, একই কথা, একই কথা কপি করে যদি আমি জিমিনিকে বলতাম যে ঠিক আছে জিমিনি, জিমিনাই বলে অ্যাকচুয়ালি, জিমিনাই কম্পিউটার অ্যানালাইসিস করব কিভাবে। দেখেন জিমিনাই যেটা করছে, আপনার কথাটাকে অ্যানালাইসিস করছে, করার পর সে বলছে যে কম্পিউটার অ্যানালাইসিস আপনার ব্যবসার জন্য, এই যে আমি তো ওকে বলি নাই যে আমার ব্যবসার ক্ষেত্রে কম্পিউটার অ্যানালাইসিস করব কেমনে, ও কিন্তু বুঝে গেছে অ্যাকচুয়ালি, বলছে যে আপনার ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কম্পিউটার কম্পিটিটর অ্যানালাইসিস হলো আপনার ব্যবসার প্রতিদ্বন্দ্বীদের গভীরভাবে বিশ্লেষণ করার একটি প্রক্রিয়া। এটি আপনাকে আপনার নিজের ব্যবসাকে আরো ভালোভাবে বুঝতে এবং উন্নত করতে সাহায্য করবে। কেন কম্পিউটার অ্যানালাইসিস করবেন, গুরুত্বপূর্ণ কেন? কম্পিউটার অ্যানালাইসিস করার ধাপ, তারপরে কি বলছে উপসংহার, তার মানে আপনি চাইছেন 1 মার্কের প্রশ্নের উত্তর, সে আপনাকে পুরা 5 মার্কের উত্তর লিখে দিয়েছে এবং আপনি এখান থেকে বিশদ জ্ঞান আপনি অর্জন করতে পারলেন। সেম জিনিস আমি যদি চ্যাট জিপিটিকে লিখে যদি আমি ইন্টার মারতাম, সেটাও কিন্তু সুন্দর করে দেখেন ও আবার কি করছে, 2টা প্যারা করে লিখছে। আমি কি বলছি, কম্পিউটার অ্যানালাইসিস করবো কেমনি, কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা এখানে সুন্দর করে এ আবার 2টা প্যারাতে সুন্দর করে লিখছে, যে সোয়াটের কথাও লিখছে আর কি, SWOT, মার্কেটিং স্ট্র্যাটেজি। মানে জিমিনাই তো তথ্য আপনাকে দিছেই, পাশাপাশি চ্যাট জিপিটি আবার আপনাকে রেসপন্স 2 ভাবে দিয়েছে, রেসপন্স 1, রেসপন্স 2। ও প্রতিযোগিতা চিহ্নিত করার কথা বলেছে, প্রতিযোগীর প্রোফাইল তৈরি, মানে প্রতিযোগীদের প্রোফাইল তৈরি করুন, মানে তারা কোথায় কি কাজ করে সেটা জানার জন্য বলেছে, মার্কেটিং স্ট্র্যাটেজি করার কথা বলেছে, পণ্য বা সেবার তুলনা করার কথা বলেছে, কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ করার চেষ্টা করেছে, SWOTর অ্যানালাইসিসের কথা বলছে, মানে স্ট্রেংথ, উইকনেস এবং অপরচুনিটিজ, এটা এই 3টা আর থ্রেটস,
স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। তার মানে দুর্বলতা, সুযোগ, হুমকি, মানে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। এই ব্যাপারটা যদি আপনার না জানা থাকতো আগে, তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসাকে উন্নত করতে পারতেন না। আমি কোন দিকে ছিলাম আপনারা আবার গুলাই ফেলেন না। আমি ছিলাম কোন জায়গায়? এই জায়গায় ছিলাম। কি বলতেছিলাম? যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা উচিত। এখন প্রশ্নর উত্তর খোঁজার জন্য মাস্টার পাচ্ছেন না। প্রশ্নর উত্তর আপনি ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, গুগলে খুঁজে পাচ্ছেন না, ফেসবুকে খুঁজে পাচ্ছেন না। তাহলে আমি কি বুদ্ধি দিলাম? জিমিনাই নামের একটা সফটওয়্যার আছে কিংবা এই অ্যাপটা আছে, এইটাও ব্যবহার করতে পারেন না। ধরেন আপনি এটা জানেনই না যে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে। এই জিমিনাই কথা তো নাম শুনছেন আমার কাছ থেকে, বানানটা দেখে নেন, GEMINI। এখন আপনি যদি এখানে লিখে নেন জিমিনাই কেমনে ব্যবহার করব, কেমনে ব্যবহার করব, আপনি উল্টাপাল্টা লেখেন ব্যবহার করব, নো প্রবলেম, লেখেন। এই জায়গাতে লেখার পর সঙ্গে সঙ্গে কিভাবে গুগল জিমিনি ব্যবহার করবেন নতুন প্রম্পট সহ, তারপরে হাউ টু ইউজ জিমিনাই মোবাইলে। ব্যাপারটা কি বুঝতেছেন? তার মানে জিমিনাই ব্যবহার করাটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে আপনি গোড়াতে যাচ্ছেন না। এটা পারেন না বলে আপনি ডোব্বা দিয়ে দিয়েছেন, ডোব্বা আর পারবো না, চ্যাট জিপিটি তো অ্যাকাউন্টই তৈরি করতে পারলাম না, তার থাকা শেখার দরকার নাই। তার মানে প্রথম এক এক বাক্স খুলতে হবে, মানে এগুলো ব্যবহার করা জানতে হবে। যে দুইটা সফটওয়্যারের নাম বললাম, জিমিনি এবং চ্যাট জিপিটি, এখানে এসে যে কোনো ধরনের প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনি যদি এখানে লিখেন আমার হাগা হইতেছে না 3 দিন থেকে, হাগা হবে কেমনে? আপনার আপনি শুনে ফানি মনে হচ্ছে তাই না? এখানে আমাদের একজন ডাক্তারও আছে। আমার হাগা, হাগা কি হাগা, হ্যাঁ, হাগা হইতেছে না, হইতেছে না, হইতেছে না 3 দিন, 3 দিন, কি করব? লিখে ইন্টার মারেন। আপনারা মনে করতেছেন যে আমি ফান করতেছি, ফান করতেছি না, আমি ফান করতেছি না। দেখেন বলতেছে 3 দিন ধরে যদি আপনার মল ত্যাগ না হয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, এবং এর জন্য কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারেন: পানীয় জল বৃদ্ধি করুন, আঁশযুক্ত খাবার খান, শরীরচর্চা করুন প্রাকৃতিক উপায়। আপনি ইসবগুলের ভুসি বা অন্যান্য প্রাকৃতিক ল্যাক্সেটিভ যেমন মুসাব্বির বা ক্যাস্টর অয়েল নিতে পারেন। মলত্যাগের অভ্যাস: প্রতিদিন একই সময় মলত্যাগের চেষ্টা করুন এবং চাপ মুক্ত থাকুন। চিকিৎসকের পরামর্শ: লাস্টে কিন্তু ঠিকই বলেছে, ডাক্তারের কাছে যাও। তার মানে কি? তার মানে আমার হাগা হইতেছে না এই কথাটা বাঙ্গাল না হলে তো বুঝতে পারবে না, কিন্তু চ্যাট জিপিটি বুঝলো কেমন করে? আমি কি বোঝাতে পারতেছি? আপনার মনের ভিতরে যা প্রশ্ন আছে এটা তো শুধুমাত্র শুধু লিখেই দিবেন না, আপনি চাইলে তার সাথে কথাও বলতে পারেন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আজকে চ্যাট জিপিটি নিয়ে 3 ঘন্টা রিসার্চ করবেন যে মোবাইলে যে চ্যাট জিপিটি নামের যে অ্যাপটা আছে এইটা আমি কেমনে ব্যবহার করব, ব্যবহার করতে গিয়ে আমি কিভাবে শিখতে পারি, যে কোনো জিনিস আমার মনের ভিতরে আসবে সেটা আমি উত্তর পাবো কেমনে। তো আমি যতটুকু দেখেছি যে 12-13 বছর ধরে আমি ক্লাস নিয়ে যতটুকু আমি বুঝেছি যে কখনোই বাধা এটা না যে আপনি পারেন না কিংবা আপনি কার কাছ থেকে শিখবেন, এটা বাধা না। বাধা হচ্ছে আপনি অলস, ঘোড়ার ডিম। তার মানে কি? আপনি সারা জীবন খালি একের ভিতরে 2 খাই আর সই করেন। তার মানে কি? আপনি নিজে থেকে কোনো কিছু শিখতে চান না, ইমপ্লিমেন্ট করতে চান না। দুই একটা লাইন শুনেন, মোটিভেশন হয়, হওয়ার পর গায়ের লোম খাড়া হওয়ার পর যতক্ষণ লোম খাড়া থাকে ততক্ষণ কাজ করেন, লোম বন্ধ হয়ে গেছে মানে সমান হয়ে গেছে, তখন আপনি আবার অফ যান। তো এই জিনিসটা তো আমি মোস্তাফিজুর খান ফেরেস্তা এসেও ঠিক করতে পারবেন না। তাই আমি কি বলছি, আগে আপনাকে জানতে হবে কেমনে শিখতে হয়, কিভাবে শিখতে হয়। এই যে আমি যে কথাগুলো বলছি, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে কিছুদিন আগে যে রুটিনটা দিয়েছি, রুটিনে কি দিয়েছি বলেন তো? আজকের ক্লাসের বিষয় দিয়েছি যে অনলাইনের সার্বিক ব্যবস্থাপনা জানতে হবে আপনাকে। তো এই ব্যবস্থাপনার ভিতরে একটা জিনিস হচ্ছে যে অনলাইনে যে জিনিসটা জানেন না, ধরেন আপনি লিখছেন যে ফেসবুকে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব, ফেসবুকে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব। তো এইভাবে লিখে দিলেই ও কিন্তু সুন্দর করে একটা নিয়ম লিখে দিবে, যে জিনিসটা সফটওয়্যার কেন্দ্রিক, মানে কোন জিনিসটা ইউটিউবে সার্চ দিতে হবে আর কোন জিনিসটা চ্যাট জিপিটিতে সার্চ দিতে হবে, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। এই সেম জিনিস যদি আমি ইউটিউবে সার্চ দিতাম তাহলে এই পড়ার থেকে দ্রুত আমি শিখতে পারতাম। যেমন দেখেন আমি এখানে যদি ইউটিউবে লিখে সার্চ দিই যে ফেসবুকে পাসওয়ার্ড কেমনে চেঞ্জ করব, তাহলে এই যে দেখেন ছোট ছোট ভিডিওগুলো দেখবেন, যেমন 2 মিনিটের ভিডিও। কোন কোন লোক আছে একটা কথা বলার জন্য 1 ঘন্টা লেকচার দেয়, দরকার আছে 1 মিনিট 36 সেকেন্ডের ভিডিও। ক্লিক করেন, ক্লিক করার পর অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওতে ক্লিক করার আগে দেখে নেবেন যে এটা কয় বছর আগের। দেখেন 3 বছর আগের ভিডিও দেখে আপনার কোনো কাজ নাই, কারণ
আপনার যে ফেসবুকের অ্যাপটা আছে এটা প্রত্যেক সপ্তাহে আপডেট হয়, তাহলে আপনি যদি সেই আগের 3 বছর আগের যদি পাসওয়ার্ড পরিবর্তনের সিস্টেম এখন দেখেন, তাহলে কিন্তু আপনি ওই মানে খড়ের গাদায় শুয়েও পাবেন না আর কি। তো সেই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন এটাকে রিসেন্ট ভিডিও দেখার ক্ষেত্রে। তো রিসেন্ট ভিডিও দেখবেন কেমনে, ফিল্টারে ক্লিক করবেন, করার পর দিস মান্থ অথবা দিস ইয়ার এরকম টাইপের দিয়ে ফিল্টার করে নেবেন। দিস মান্থে মানে এই মাসে কোনো এই ধরনের ভিডিও হয়নি, দিস ইয়ার করে দেন, তাতে করে এই বছরে নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও আপলোড হয়েছে। আমি এটা ক্রস করে দিচ্ছি, ক্রস করে আমি ফিল্টারে গিয়ে দিস ইয়ার করে দিচ্ছি। তাহলে এখানে এই যে এই কিওয়ার্ডের ভিতরে কিন্তু এই বছরেও হয় নাই। এবার ইংরেজিতে সার্চ দেন, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ, দেন সার্চ, দেখেন চলে আসবে। এখানে আবার ফিল্টারে চলে যান, দিস ইয়ারে যান, এই যে দেখেন এই বছরে 11 মাস আগে, তারপরে একদিন আগে, মানে মাত্র একদিন আগে একটা ভিডিও আসছে। এটাও কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন। তার মানে সবসময় যে ভিডিও থাম্বনেল দেখেই যে আপনাকে ক্লিক করে প্লে করে দেখতে হবে এরকম না, কয়দিন আগের ভিডিও, সেটা কয় মিনিটের। এই পাসওয়ার্ড চেঞ্জ করতে তো আমার 1 ঘন্টা লাগবে না, 4 মিনিট লাগবে না, লাগবে তো 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের যদি কাজ হয় তাহলে সেই 4 মিনিট ধরে কি কথা বলছে, তাই মানে আপনাকে পাকাইছে আর কি, মানে মাথা মুথা একদম শেষ করে দিছে, তারপরে শেষ বেলাতে এসে কিছু শিখায়নি। এরকম ভিডিও কিন্তু আপনাদের হয়, মাঝে মধ্যে দেখা হয়, তখন মনে হয় যে মাথা চুল ছিঁড়ি, যে কি করতে আমি আধা ঘন্টা ধরে বসে আছি, আমি তো শিখতেই পারলাম না। এই জিনিসটা যেন না হয় সেজন্য আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, আমরা প্রথমে একটু বকাঝকা করে নিলাম, যাতে করে একটু এরপরে যখন আপনি করলা ভাজি দিয়ে ভাত শুরু করবেন তখন যা দিব ডাল হলেও ভালো লাগবে আপনার খাইতে। তো এবার চলেন আমরা এবার করলা থেকে ডালে চলে আসি। ডাল মানে হচ্ছে অনলাইন কি সার্বিক ব্যবস্থাপনা কিভাবে করবেন। ব্যবস্থাপনা নাম্বার 1, যারা নোট করবেন তারা বুদ্ধিমান, যারা নোট করবেন না তারা আরো বেশি বুদ্ধিমান, কারণ তারা হয়তো বা অন্য দেখে লিখবেন, মানে পড়ে পড়ে পাস আর কি, না পড়ে পাস, দেখে দেখে ফেল। যাই হোক, আমি একটু ফান করলাম আর কি। ব্যবস্থাপনা নাম্বার 1, আপনার আইডি যেন হারায় না যায়। আপনার যে ফেসবুক নিয়ে যে গর্বটা আপনি করেন যে আমার একটা আইডি আছে, যদিও আমার আইডিটা হচ্ছে ভেরিফাইড আইডি, মানে আমি যে আইডিটা ব্যবহার করতেছি এটাই দেখেন, এই দেখেন আইডির পাশে একটা ব্লু টিক আছে। ব্লু টিক মানে আমি ভেরিফাইড, টাকা দিয়ে ভেরিফাইড করি নাই, আমি আমার ভেরিফাইড করছি প্রথম মাসে। আমরা আগে কাগজপত্র জমা দিচ্ছি, জমা দেওয়ার পর তারপরে তাকে প্রথমবার অবশ্য পেমেন্ট করতে হয়েছে, যে পেমেন্ট করলে দ্রুত ভেরিফাই হয়ে যায়। তারপরে আর পেমেন্ট করা লাগে নাই, কারণ আমি সেলিব্রিটি টাইপের একটা মানুষ না, আমি ফান করলাম, আমি কেউ না, আমি সাধারণ মানুষ, তবে ডকুমেন্টগুলো আমি সব সাবমিট করছিলাম বলে আমাকে আর প্রত্যেক মাসে টাকা পয়সা দেওয়া লাগে না। তা আমি কি বলছি যে ভেরিফাইড করার সুবিধাটা কি, আপনি যা পোস্ট করবেন সেটা ম্যাক্সিমাম রিচ পাবে, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনি সরাসরি ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হলে সরাসরি ফেসবুক কর্তৃপক্ষের হেল্প নিতে পারবেন, আপনার আইডি কিংবা আপনার আইডির অধীনে যে সমস্ত পেজগুলো আছে সেগুলো সুরক্ষিত হওয়া নিশ্চিত করতে পারবেন। তার মানে আপনার ফেসবুকের যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে আপনার ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট, এই সমস্ত জিনিসগুলো আপনার ভালো করে বুঝতে হবে। অনেকের প্রোফাইলের ইউজার নেমও যা, পাসওয়ার্ডও তাই, আমার মোবাইল নাম্বার, ব্যাপারটা এরকম হয় না অনেকের, যে ইউজার নেমও মোবাইল নাম্বার, পাসওয়ার্ডও মোবাইল নাম্বার, আর না হলে পাসওয়ার্ড দেয় আই লাভ ইউ, কিংবা দেয় হচ্ছে আমার নাম, মানে নিজের নাম দিয়ে দেয়, তার মানে মনে রাখার জন্য। অথবা কারো কারো তো মনেই নাই যে কি পাসওয়ার্ড দিছিলাম, ওই তো পাশের বাড়ির আন্টির ওই ছেলেটা আমাকে আইডিটা খুলে দিছিল, পরে তার মনেই নাই। এই ব্যাপারটা হয় অনেক সময়, তাই চেষ্টা করবেন আইডির সুরক্ষার জন্য ভেরিফিকেশন করে নিতে, নিজে না পারলে এক্সপার্টের মাধ্যমে করে নেবেন। সব কাজ আপনাকে করতে হবে কে বলছে, তবে করলে ভালো, যদি শিখে যান যে আমি 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 নিজেই করব তাহলে ভালো, আর যদি করতে না পারেন তাহলে করে নিবেন। ভেরিফাই করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করে আপনি এই ভেরিফাইটা করে নেবেন, তাতে করে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। এটা হচ্ছে 1 নাম্বার ব্যবস্থাপনা। 2 নাম্বার ব্যবস্থাপনা হচ্ছে আপনার যা জিমেল অ্যাড্রেস আছে, যে জিমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন, এই যে google.com-এ যাওয়ার পর আপনার এখানে জিমেল বলে একটা অপশন আছে, আমি যদিও কম্পিউটার থেকে দেখাচ্ছি, যারা লম্বাভাবে দেখতেছেন সেটা না দেখে আড়াআড়ি ভাবে দেখেন। আপনার মোবাইলের উপর থেকে নোটিফিকেশন টান দেন, দেওয়ার পর রোটেশন বলে একটা অপশন আছে, সেটা আনলক করে দেন, দিয়ে মোবাইলটা ঘুরাই নেন, দেখতে ভালো লাগবে। আপনার মোবাইলের ভিতরে জিমেল নামের একটা সফটওয়্যার আছে, মানে যেটা ইমেল আদান প্রদান করে, এটা যদি কখনো ব্যবহার না করেন তাহলে আজকে থেকে ব্যবহার করা শুরু করেন।
জিমেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুক থেকে শুরু করে যেখানে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেই তথ্যগুলো মেলের মাধ্যমেই আসে। যেমন আমি যদি এখানে যাই, যেমন দেখো নীল পাটেল, আমি ওদের একটা সাবস্ক্রিপশন ব্যবহার করছি, সে আমাকে মেসেজ দিয়েছে। দারাজ বাংলাদেশে আমার বেশ কিছু কেনাকাটা হয়, সে আমাকে বলেছে যে ঠিক আছে তোমার অর্ডার প্রসেস হচ্ছে, এই অর্ডার নাম্বার এত, তুমি ট্র্যাক করতে পারো চাইলে। তারপর রেড ডিটি আমার অ্যাকাউন্ট আছে, কিউরাতে আমার অ্যাকাউন্ট আছে, এই সমস্ত আপডেটগুলো ব্র্যাক ব্যাংকের সাথে আমার হচ্ছে ট্রানজেকশন হয়, তো সেই ক্ষেত্রে মান্থলি স্টেটমেন্ট আমাকে দিয়ে দিয়েছে। এসএসএল কমার্সের সাথে আমার ট্রানজেকশন হয়, এখানে আমাকে এসএসএল কমার্সের ট্রানজেকশন দিয়ে দিছে। তার মানে কি যে আমার গুরুত্বপূর্ণ নথিগুলো এই মেলের মাধ্যমে থাকে। আর অনেকেই মেল ব্যবহার করতে পারেন না বলে এই জিমেল মেল এগুলো গিট্টু লাগাই ফেলেন, মেল আবার কি জিনিস, দরকার কি, হোয়াটসঅ্যাপ থাকতে আর মেলের দরকার কি, এরকম টাইপের চিন্তা ভাবনা যারা করেন তাদেরকে আমি অ্যালার্ট করেই বলতেছি যে জিমেলের ব্যবহারটা আজকে থেকেই শিখেন, আমার মতো আলসা হয়েন না। কারণ আমিও অনেক সময় জিমেল খুলি না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি হারাই ফেলি, সেজন্য মানে অনেক দেরি হয়ে যায় দেখতে গিয়ে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন জিমেলের ব্যবহারটা করতে। পাসওয়ার্ড যদি ভুলে যান, জিমেল আইডি যদি ভুলে যান, কাউকে দিয়ে সেটা মনে করাই কোন একটা পাকা খাতায় লিখে রাখবেন। এটা হচ্ছে 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস আমি বললাম যে আপনাকে অবশ্যই আপনার তথ্য সংরক্ষণের জন্য ড্রাইভ নামের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনাকে শিখতে হবে। ধরেন কোনো গুরুত্বপূর্ণ একটা ছবি হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ একটা পার্সোনাল কোনো ধরনের কোনো কিছু থাকতে পারে যেটা আপনার সংরক্ষণ রাখা উচিত। ল্যাপটপ হারাই যেতে পারে, মোবাইল হারাই যেতে পারে, আপনার অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি গুগল ড্রাইভে রাখেন কোনো কিছু, এটা নষ্ট হবে না। ব্যবস্থাপনার জন্য এটা খুবই খুবই উপযোগী একটা টুলস, যেটার মাধ্যমে আপনি যে কোনো ফাইল, যে কোনো ধরনের তথ্য আপনি এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা ছোট্ট ভিডিওতে আমি তো দেখাতে পারবো না যে এটা কেমনে ব্যবহার করতে হয়। আপনি শুধু লিখবেন যে গুগল ড্রাইভ কেমনে ব্যবহার করবো, ওই যে হাগা হয় না কেন, সেটা যেমন আপনাকে দেখাই দিবে, শিখাই দিবে, ঠিক তেমনি এটাও শিখাই দিবে। এরপরে চলে যাই গুগল ডক্স এবং শিট, এই দুইটা সফটওয়্যারে। গুগল ডক্স কি জিনিস দেখেন, আপনি গুগলে গেলে ডক্স নামের একটা সফটওয়্যার পাবেন, প্লে স্টোরে গেলে ডক্স লিখে সার্চ দিলে পাবেন। ডক্স মানে হচ্ছে যে আমি যেমন কোনো ডকুমেন্ট লিখার ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড এগুলো ব্যবহার করি না, আমি এই ডক্সই ব্যবহার করি, যাতে করে যেমন দেখেন আমার কোনো স্ক্রিপ্ট হতে পারে। ফর এক্সাম্পল হিসাবে ধরেন আমি সামনে একটা কোর্স নিয়ে আসতে যাচ্ছি, যেটাকে আমরা বলছি ওয়েব সাইট তৈরি করার কোর্স, মানে সহজে বানাই ওয়েবসাইট। তো এগুলো আমার স্ক্রিপ্ট লাগবে, এগুলোর তথ্য লাগবে সবগুলো, এমনকি রুটিন, এগুলো সবগুলো আমি এই ওয়ার্ডের মাধ্যমে করি, যেটার নাম হচ্ছে গুগল ডক্স। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আপনি যে কম্পিউটারে ওয়ার্ড দিয়ে কোনো ফাইল তৈরি করেন সেটা এখানে সেখানেই সেভ থাকে, সেটা অন্য কোথাও নিয়ে যায় না যদি পেন ড্রাইভে না নেন। আর এটা সুবিধা কি, আপনার যে মেল অ্যাড্রেসটা আছে, যেমন আমার helloswapno@gmail.com, আমি যে পিসিতে যে মোবাইলে লগ ইন করবো সেখানেই আমার ডকটা আমি পাবো। তার মানে আমাকে এই ডকুমেন্টটা কোথাও সংগ্রহ করে ঘুরে নিয়ে যাইতে হবে না, পেন ড্রাইভে রাখতে হবে না, এটা সেখানেই আমি পাবো। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হিসেবে গুগল ডক অবশ্যই শিখতে হবে আপনাকে। আর আপনার যদি মনে হয় যে এগুলো তো আমার কাজে দেয় না রে ভাই, এগুলো শিখে আমার লাভ কি, তার মানে যদি কাজে না দেয় তাহলে বুঝতে হবে যে আপনি এখনো কাজের কাজ করতেছেন না, মানে এখনো ডকুমেন্ট তৈরি করতেছেন না, তার মানে আপনি এখনো আলসেমি করে জীবন কাটাচ্ছেন আর কি। ডকুমেন্টে যখন ব্যবহার করতে শুরু করবেন তখন দেখবেন যে আপনার কাজ অবশ্যই হচ্ছে আর কি। আরেকটা যে সফটওয়্যার সেটা হচ্ছে যে গুগল শিট। শিট হচ্ছে এখানে এক্সেল এর বদলে এটা আমি ব্যবহার করি। এক্সেল বলতে গেলে আমি যেটা বোঝাই সেটা হলো যে ধরুন আপনারা যে হিসাব নিকাশগুলো, যে রিপোর্টগুলো, যেমন আমি একটা গভর্নমেন্ট কলেজের হচ্ছে আসি, এই যে কিছুদিন আগে এইচএসসি ভর্তি হয়েছে, সকল ডকুমেন্ট আমার এখানে আছে। তারপরে হচ্ছে আমাদের যে রুটিনগুলো এখানে রাখছি, আমি যে লিডগুলো আমার কালেক্ট হয়, এই যে আপনাদের আমি ক্লাস নিচ্ছি, এখান থেকে 5-6 জন ভাই ব্রাদার আমার সাথে যোগাযোগ করে যে ভাই আপনার কথা শুনে তো আমি ফিদা হয়ে গেলাম রে ভাই, আপনার প্রেমে পড়ে গেছি, এখন আপনার কাছ থেকে আমি সার্ভিস নিব, কি কি বিক্রি করেন বলেন তো? তখন বলেন আমি তো অনেক কিছুই করি রে ভাই, এই করি, আপনি কোনটা নেবেন? ও ভাই এটা আমার দরকার। তখন আমার উনি লিড হয়ে যায়, এই লিডগুলোর লিস্ট আমি এখানে রাখি। তার মানে গুগল শিট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটা আপনি যদি শিখতে পারেন তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে। ওকে, হিসাব নিকাশগুলো রাখা সহজ হয়ে যাবে। তাহলে এটা তো আপনি পারেন না, পারবেন কেমনে? ওই যে বললাম কিছুক্ষণ আগে, আগেই প্রথমে বলে দিছি যে শিখতে হয় কেমনে, উস্তাদ ছাড়া কিংবা শিক্ষক ছাড়া শিখতে হয় কেমনে, এটা আপনাকে ভালো করে জানতে হবে। তার মানে যে উস্তাদ লাগবে না তা না, উস্তাদ লাগবে, বাট নিজে থেকেও অনেক কিছু অ্যানালাইসিস করতে জানতে হবে। আচ্ছা, ফাইনালি যে সফটওয়্যারটা আমি বলবো সেটা হলো keep.google.com। এটা আমি এর আগে অনেকবার বলেছি। যেমন দেখেন, মাথায় কয়তো আইডিয়া ঘুরে,
এরকম নামের একটা ইয়া দিছি আমি। মাঝে মধ্যে যখনই আইডিয়া থাকে তখন আমি আইডিয়া লিখি। যেমন আমি লিখেছি পেইড জেলখানা। তো আমি কি করছি, গুগল কিপের কথা আপনাদের বলতেছিলাম, এই গুগল কিপের মাধ্যমে আমি বিভিন্ন নোট রাখি, বিভিন্ন গোপন গোপন, আবার কবিতাও লিখি আমি, অবশ্য কবিতাও আমি লিখে লিখে রাখি। যখন যেরকম ছন্দ মাথায় আসে তখন আমি সুন্দর করে কবিতা লিখে রাখি, যেমন কি আসে যায় নামের কবিতা আমি লিখছি। তাই হাতের কাছে নোট না থাকলে গুগল কিপ ব্যবহার করবেন। তো এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবস্থাপনা অনেক সহজ করে দিবে। তার মানে আপনি গুগল শিটের মাধ্যমে আপনার ব্যবসার যে আয় ব্যয়ের হিসাবগুলো আপনি ফ্রিতে রাখতে পারবেন। যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে গুগল ডক ব্যবহার করতে পারবেন। যে কোনো ধরনের নোট রাখার জন্য গুগল কিপ ব্যবহার করতে পারবেন। যে কোনো নথি সংরক্ষণ করার জন্য ড্রাইভ ব্যবহার করতে পারবেন। যে কোনো তথ্য আদান প্রদান করার জন্য মেইল ব্যবহার করবেন। এবং আপনার যে ফেসবুকের আইডি ভেরিফিকেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আপনি করে রাখবেন, যাতে করে আপনার আমও না যায় সালাও না যায়। এবং চ্যাট জিপিটি, জিমিনাই এর কথা তো বললামই, এগুলো শিখে রাখবেন যাতে করে আপনার কাজগুলো সহজ হয়ে যায়। দ্রুত যে কোনো বিষয়ে জানতে চাইলে এদেরকে জিজ্ঞেস করলেই মোটামুটি এরা আপনাকে ভালো করে জানাই দিবে। এই হলো ব্যবস্থাপনার প্যাকর প্যাকর। 35 মিনিট লেকচার দিয়েছি এবং বেশ কিছু জিনিস আপনাদের জানাইছি, আর আধা ঘন্টা আপনাদের আমি প্রবলেম সলভিং এর ক্লাস নেব। এবার আপনারা প্রাণ খুলে মন খুলে বা আপনাদের যা যা প্রয়োজন, যেভাবে জানার প্রয়োজন সেভাবে আপনি আমাকে প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করার জন্য অবশ্যই হাত তুলতে হবে, আমি পর্যায়ক্রমে নাম বলবো, তারা যেন উত্তর মানে ইয়া করে আর কি, মানে হচ্ছে নাম বললে তারা যেন প্রশ্ন করে আর কি। প্রথমে প্রশ্ন করবে হচ্ছে সাথী, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা মূলত হচ্ছে রেকর্ডেড আমাদের লাস্ট যে 2টা ক্লাস ছিল সেই ক্লাসগুলো আমি দেখেছি এবং সেই অনুযায়ী আমার নিশ ওয়াইজ যে আমি ট্রাই করেছি যে খুঁজে বের করার। যেমন এর আগেও আরেকটা ক্লাস হয়েছিল সোর্সিং এর, সেখানে বিডি স্টল, বিক্রয়.কম এবং আরো বেশ কিছু অ্যাড লাইব্রেরি এগুলা আমাদেরকে দেখানো হয়েছিল। এবং পঞ্চম ক্লাসে বেসিক্যালি আমার কাজের কম্পিটিটরকে তারা কিভাবে করছে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করা, খুঁজে বের করা, দেখা। তো এই জায়গাতে আমার জিনিস জানেন ট্রাভেল এজেন্সি, তো এইখানে আমি অ্যাকচুয়ালি খুব বেশি ডাটা পাই নাই বা খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি, কারণ বিডি স্টল বা বিক্রয়.কম অ্যাড লাইব্রেরিতে কিছু ইনফরমেশন পেয়েছি। বাকি না পাওয়াতে চ্যাট জিপিটিতে আমি এইভাবে জিজ্ঞেস করেছি যে আমার সেম কাজ আরো কোন কোন কোম্পানি করতেছে, টপ কি কোম্পানি, তো ওখান থেকে কিছু সাজেশন পেয়ে তাদেরটাও খুঁজলাম। তো ম্যাক্সিমাম তাদের ওয়েবসাইট নেই। আহ তো ওয়েবসাইটের কাজগুলো আমি দেখতে পারতেছি না। এরপরে কিছু ফেসবুক পেজ আছে। এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি আমার কম্পিউটাররা কিভাবে কাজ করতেছে এই জিনিসটা খুঁজে পাচ্ছি না, বা এই জিনিসটা যে আমি দেখবো, দেখে শিখবো, সেই বিষয়টা আমার নিশ অনুযায়ী আমি সার্চ করতে পারছি না। এই ব্যাপারে যদি কোনো হেল্প করেন বা কিভাবে খুঁজলে আমি আরো বেটার পাবো বাংলাদেশ থেকে যারা কাজ করতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আচ্ছা, উত্তর উত্তর খুবই সুন্দর এবং প্রশ্নটাও সুন্দর, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি দুইটা কারণ বলি, যখন আমি ফিল্ডে আমি আমার কম্পিটিটরকে পাচ্ছি না এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেও আমি ডাটা পাচ্ছি না, তার মানে দুইটা সিচুয়েশন এখানে ঘটেছে। ফিল্ড ফাঁকা, এটা আমি প্রথমে ভেবে নিব যে আমি যে লেভেলে চিন্তা করতেছি সেই লেভেলের খেলোয়াড় কেউ নাই ফিল্ডে। আর যে লেভেলে খেলোয়াড় আছে, যারা যেরকম ধরনের আর্নিং এ আছে, তারা এখনো টেকনোলজি অ্যাডাপশনে যায় নাই, তারা কিছু কিছু ট্র্যাডিশনাল ওয়ে ব্যবহার করতেছে। এখন আপনি আসিফের গান আপনি সহজেই খুঁজে পাবেন অনলাইনে, এখন মাজু পাগলির গান লিখে ছাড় দিলে তো আর পাবেন না, কারণ মাজু পাগলির গান রেকর্ড হয় নাই, হয়তোবা আপনার এলাকাতে সে বিখ্যাত, কিন্তু আপনার এলাকার বিখ্যাত হলেও রেকর্ডেড ভার্সন তো অনলাইনে থাকতে হবে। তো এখন এমন অনেক ব্যবসায়ীরা আছে আমাদের বাংলাদেশের, এখনো জিরো লেভেল প্লে হয় আর কি, অনেক অনেক নিশ নিয়ে, মানে ওই নিশে ওই ফিল্ডে কেউই নাই আর কি, মানে ওইভাবে কাজ করতেছে না, তারা করতেছে অফলাইনে করতেছে, কিংবা তাদের ডাটাগুলো এখনো গুগল ম্যাপে অনেক প্রতিষ্ঠানের ডাটা নাই। এখানে যারা ব্যবসা করতেছেন 30 জনের মতো মানুষ আছেন, আপনারা যারা ব্যবসা করতেছেন আপনাদের এখান থেকে আমি যদি সার্ভে করি, মানে এখন যদি আমি তথ্য নেওয়ার চেষ্টা করি যে কার কার গুগল ম্যাপে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুগল বিজনেসে অ্যাড করে রাখছেন, আমি এখান থেকে 90% বলবো যে না ভাই, আমি বুঝিই নাই যে আসলে গুগল ম্যাপে কিংবা গুগল বিজনেসের ভিতরে অ্যাড করলে আমি কি সুবিধা পাবো। তার মানে তাকে যদি আমি ম্যাপে সার্চ দেই যে রেস্টুরেন্ট ইন ঢাকা গুলশান, তাহলে তো নিশ্চয়ই ওখানে গুলশানে বিভিন্ন রেস্টুরেন্টের নামগুলো আসে। ঠিক বলছেন। তো সেই ক্ষেত্রে তার ডাটাই যেহেতু নাই,
ও রেস্টুরেন্ট দিয়েছে কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু যে জায়গাতে পৌঁছানোর দরকার সেই জায়গাতে পৌঁছায় নাই। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমার ভুলের কারণে আমি কম্পিউটার অ্যানালাইসিস করতে পারছি না, হয়তো বা আমি সঠিক কিওয়ার্ড দেইনি কিংবা কিভাবে খুঁজতে হয় সেভাবে জানি না। তবে তোমার যে নিশ ট্রাভেল এজেন্সির, আমি যতটুকু শুনেছি, তো ট্রাভেল এজেন্সির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশে ট্রাভেল এজেন্সি, তুমি নিজেও জানো এই ফিল্ডে তুমি অনেকদিন ধরে কাজ করতেছো, যারা বাঘা বাঘা প্লেয়ার তারা এখনো ট্র্যাডিশনাল ওয়েতে কাজ করতেছে, মানে তারা কাস্টমারকে সর্বোচ্চ বুস্টিং করে নিয়ে আসতেছে। মানে একটা কোনো মতে রামসাম করে একটা পেজ তৈরি করছে, করার পর ওই জায়গাতে একটা কোনো কিছু বুস্টিং টুস্টিং করে দিয়ে কিছু মানুষকে অ্যাটাচ করতেছে, কিছু গ্রুপের মাধ্যমে পোস্ট দিচ্ছে। দেওয়ার পর তারা যেটা করতেছে সেটা হলো যে তারা ওইভাবে মানুষ গ্যাদার করে তখন তারা একটা হয়তো বা গ্রুপ ট্যুর দিচ্ছে। এরকম ভাবেই কাজগুলো হচ্ছে। তারা যে অফিসিয়ালি সুন্দর করে একটা গ্যাটওয়ের মাধ্যমে সোর্স করে তারা হচ্ছে কাস্টমারকে নিয়ে আসতেছে, কিংবা তারা সুন্দর করে একটা প্রসেসের মধ্যে দিয়ে অফিসিয়ালি যাচ্ছে, এরকম কাজ তারা করতেছে না। এই কাজ না করার কারণে তোমার তোমার কাছেও ডাটা যাচ্ছে না। তো আমার মনে হয় কি, যে সকল নিশে যে ডাটা অনলাইন থেকে পাওয়া যাবে এরকম না। তুমি যখন দেশের মধ্যে পাইলা না তখন তুমি ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের দেখো, যে দেশের বাইরে, যেমন তুমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই ধরো। ভারতে কিন্তু ট্যুরিজম নিয়ে তারা বেশ কিছু কাজ করেছে, মানে অনেক বছর আগে থেকে কাজ করেছে। আমাদের বাংলাদেশে ট্যুরিজম নিয়ে অনেক কাজ করা এখনো হয় নাই। তো সেই ক্ষেত্রে তারা যেহেতু অনেকদিন ধরে খেলোয়াড় হিসাবে খেলতেছে মাঠে, তো তারা কারা ভালো খেলে, মানে টপ 10 ভারতের ট্যুরিজম নিয়ে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান কারা, তাদেরকে ট্রিগার করো। ভারতে যদি খুঁজে না পাও আমেরিকাতে যাও, কিংবা যে সমস্ত দেশগুলো যেমন সুইজারল্যান্ড, তারপরে যেমন বিভিন্ন ধরনের দেশগুলো যেখানে ভ্রমণ ভ্রমণ বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়, সেই জায়গাগুলোর যে ট্যুরিজম সেক্টরগুলো সেগুলো চেক করো। তখন দেখবে 2-1টা প্রতিষ্ঠান বের হবে যারা ভালো করতেছে, ওরা কিভাবে লেভেল প্লে করতেছে, ওরা কিভাবে রোল প্লে করতেছে, সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স নাও। নেওয়ার পর তখন দেখবা যে হ্যাঁ, বাংলাদেশের এরকম একটা অপরচুনিটি আছে, এই জায়গাগুলো এই গ্যাপগুলো আমি পূরণ করব, এবং এই গ্যাপগুলো পূরণ করলে আমার লেভেলে আর কেউ প্লে করতে পারবে না। তো সেই জিনিসটা তোমাকে থিঙ্ক করতে হবে। আমি আশা করি তোমার উত্তর দিতে পেরেছি। সাথে তুমি কি উত্তর পেয়েছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ফাইন। নেক্সট কে প্রশ্ন থ্যাংক করবে? ইউ। আমি নতুন আছি। জি, রাজেশ ভাই বলেন। রাজেশ ভাই কখন যুক্ত হয়েছেন? নতুন আমি। কখন যুক্ত হয়েছেন? এখনই যুক্ত। আচ্ছা, এখন এখন ভাইয়া। লিংক দেওয়া হয়েছে অনেক আগে, যেহেতু আমাদের ক্লাসটা অনেক আগে শুরু হয়েছে। আপনাকে স্বাগত, আপনি নতুন আমাদের পরিবারের সদস্য হিসেবে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে সাজেশন দিব, আপনি মেবি হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সের জন্য সেখান থেকে এসেছেন, তাই না? জি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস শুরু হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ওয়েব ডিজাইন নিয়ে ক্লাস শুরু হচ্ছে 15 তারিখ। আমাদের এটা ধরেন আমি আমি কেমন করে ক্লাস নেই সেটা দেখানোর জন্য আমি ওখানে লিঙ্কটা শেয়ার করছিলাম। ওখান থেকে অনেকজন আসছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ক্লাসের কোয়ালিটি চেক না করতে পারলে 15 তারিখের ক্লাসটা আপনি ভালো করে বুঝতে পারবেন না। তাই আপনি যুক্ত থাকুন, কিছুক্ষণ থাকুন, আশা করি কিছুটা বুঝতে পারবেন। আপনি যাবার সময় আমাকে প্রশ্ন করবেন। আলালউদ্দিন ভাই, আপনি প্রশ্ন করেন, আপনি হাত তুলেছেন, প্রশ্ন করেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে আমি যখন একটা ব্যবসা শুরু করব, আমি আমার মার্কেটিং বাজেট কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করবো? অর্থাৎ মানে আমি কত টাকা বাজেট রাখবো, আমার ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট বাজেট হিসাবে রাখবো? আচ্ছা, ধন্যবাদ। বাজেট নিয়ে প্রশ্ন করেছেন। দেখেন, আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে আগে বাজেট নির্ধারণ করতে হয় বেসিক্যালি হচ্ছে যে আপনার কিছু কিছু অ্যালগরিদম জেনে বুঝে তারপর বাজেট নির্ধারণ করতে হয়। তবে আমার আমার যে কমন একটা যে উত্তর থাকে সেই উত্তরটা হচ্ছে যে আমরা প্রায় 70 থেকে 80% বার্ন করে ফেলি মার্কেটিং এর ক্ষেত্রে কিংবা বাজেটের ক্ষেত্রে। যে টাকাটা আপনি আয়ের আশা করছেন, ধরেন আপনি 1 টাকার আয়ের আশা করছেন, তার ভেতর থেকে 70 পয়সা খরচের চিন্তা করতে হবে কিংবা 80 পয়সা খরচের চিন্তা করতে হবে। আর 20-30% থাকবে, সেটা দিয়ে আপনি হয়তো বা আনুষঙ্গিক কিছু কাজ করবেন। এবার আসেন বাজেট নির্ধারণ করতে হয় কেমনে সেটা আগে বলি। মানে আগে আয় তো না, আগে তো ব্যয়। তো ব্যয়টা কিভাবে আপনি ডিপেন্ড মানে করবেন, নির্ধারণ করবেন? ব্যবসা ধরন, আপনার ক্যাপিটাল কত, লিকুইড মানি কত আছে, এই জায়গা থেকে আপনি লোন কতটুকু করছেন, মানুষের কাছ থেকে ধার কর্জ কতটুকু করছেন, আপনার নিজের জমানো পুঁজি কত টাকা আছে, এটার উপর, এবং একই সাথে রিস্ক ম্যানেজমেন্ট করতে কেমন টাকা খরচ হতে পারে, মানে ব্যাকআপ তৈরি করা, তারপরে যদি কোনো কারণে এটা ফল করে সেটা রিকভার কিভাবে হবে, এই সমস্ত বিষয় বিশ্লেষণ না করে কখনোই বাজেট নির্ধারণ করবেন না। আমরা যেটা ভুল করি যে আমার 50,000 টাকা বাজেট আছে, আমি কোন ব্যবসা করলে আমার ভালো হবে, এই কথাটা সবসময় সব জায়গাতে বলি, কিন্তু এটা
খুবই বোকামির মতো প্রশ্ন। আপনি কি ব্যবসা করবেন, ব্যবসার ধরনটা কি, এবং সেখানে রিস্ক ম্যানেজমেন্টটা কেমন, সেই জায়গাতে বিনিয়োগের রিটার্ন কেমন, তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি কখনো আমি মানে পুঁজি হারাই ফেলি তখন আমি রিকভার করব কিভাবে, আমি ব্যাক আসবো কিভাবে, মানে আমার ব্যাক আসার রাস্তা তৈরি করার জন্য কেমন খরচ হবে, এই পুরো জিনিসটা যদি আপনি অ্যানালাইসিস না করেন তাহলে আমার মনে হয় না যে বাজেট নির্ধারণ করে খুব একটা সুবিধা পাবেন। তারপরেও আমি আপনাকে কয়েকটা সূত্র আমি বলে দিই যে যে সূত্রটা আপনার কাজে দিবে। ধরেন আমি এখন চ্যাট জিপিটি গেছি, চ্যাট জিপিটি গিয়ে আমি ব্যবসায়, আপনারা হয়তো বা দেখতেছেন না, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, নো প্রবলেম। ব্যবসায় বাজেট নির্ধারণের কৌশল, শুধু এইটুকু লিখলাম, লেখার পর আমি ইন্টারপ্রেস করলাম, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। স্ক্রিন আমি শেয়ার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো বা দেখতে পাবেন। আমার এখানেও নেটের সমস্যা হচ্ছে, স্ক্রিনে মাঝে মধ্যে দেখা যাচ্ছে না। এই যে দেখেন, আমি কিছুক্ষণ আগে আমি কিন্তু চ্যাট জিপিটিকে বলিনি যে আমি কি কথা বলেছি, ওই কিন্তু বলতেছে যে ব্যবসার উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা, স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী, তারপর ব্যয়ের ধরনগুলো চিহ্নিত করা, যে স্থায়ী ব্যয় হবে কিনা, পরিবর্তনশীল ব্যয় হবে কিনা। এখানে আবার স্পেসিফিকভাবে সে আরো বলে দিয়েছে, যেমন অফিস ভাড়া, ইউটিলিটি বিল, কর্মচারীর বেতন যদি কর্মচারী থাকে, এটা হচ্ছে স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে প্রোডাকশন খরচ, মার্কেটিং খরচ, উপকরণের মূল্য, এগুলো হইতেছে সব পরিবর্তনশীল ব্যয়। তবে আয়ের পূর্বাভাস করা, যেমন পূর্বের ডাটা বিশ্লেষণ, পূর্বের বিক্রয় এবং আয় বিশ্লেষণ করে ভবিষ্যতের আয়ের পূর্বাভাস করা, বাজার বিশ্লেষণ করা, অপ্রত্যাশিত ব্যয়ের জন্য সংরক্ষণ করা, রিজার্ভ ফান্ড যেটাকে আমরা বলি আর কি, কৌশলগত বিনিয়োগ, নিয়ম পর্যালোচনা করা এবং সমন্বয় করা, প্রযুক্তির ব্যবহার করা, অটোমেটেড সফটওয়্যার ব্যবহার করে সেই বাজেটটা, আয় ব্যয়ের হিসাবটা রাখা। তার মানে আপনাকে এই প্রশ্নের আগে আপনাকে বেশ কিছু প্রশ্নের উত্তর আগে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তারপরে আপনি পরবর্তী সময় বাজেট নির্ধারণ করতে পারবেন। এবার আসেন, আপনার সাথে আমি একটু কথা বলি আলাল ভাই, আপনি কি ধরনের ব্যবসা করতে যাচ্ছেন, চলেন আমরা একটা বাজেট নির্ধারণ করে দিই আপনাকে। কি ধরনের ব্যবসা করতে যাচ্ছেন? যে আমি ক্লোথিং আইটেম নিয়ে ব্যবসা করতে যেতেছি। কি ক্লোদিং আইটেম? মাইক্রোনিশ বলেন। মাইক্রোনিশ পাঞ্জাবি। আচ্ছা, পাঞ্জাবি। পাঞ্জাবি ব্যবসাটা আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন? মানে অনলাইনে এই যে কিছু কিছু পাঞ্জাবি আপনি নিয়ে এসে রাখবেন, সেটা একটু বুস্টুস করে বিক্রি করবেন, এই ব্যাপারটা এরকম করে যাচ্ছেন, না পাঞ্জাবি উৎপাদনে যেতে যাচ্ছেন? না আমি উৎপাদন না, আমি সোর্সিং করে আর কি, পাইকারি কিনে নিয়ে এসে অনলাইনের মাধ্যমে বিক্রি করবো। আচ্ছা, এখন প্রত্যেকটা পাঞ্জাবির আপনি কত টাকা লাভ বের করতে পারবেন? আপনার কি মনে হয় যে একটা পাঞ্জাবি বিক্রি করতে পারলে এত টাকা লাভ হবে আমার? এটা তো আমি এক্সাক্ট বলতে পারতেছি না, তবে বেশ কিছুদিন ঘাটাঘাটি করে রিসার্চ করে দেখতে পারছি যা আর কি, যে নেট প্রফিট 200 থেকে 300 টাকা পাঞ্জাবি নির্ধারণ করেছেন কেন? হয় আর কি, রাখা যায়। পাঞ্জাবি নির্ধারণ কেন করেছেন? কি পাঞ্জাবি আমার ভালো লাগে, তাছাড়া যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছি শুরুতে, সেই জন্য পাঞ্জাবি করতে চাইতেছি। আমার তো ভালো লাগে না পাঞ্জাবি। তা আপনার ভালো লাগলে ব্যবসা করতে হবে, এটা কে বলছে আপনারে? মানে কেন, আমার প্রশ্নটা হচ্ছে যে পাঞ্জাবিই কেন? আমাকে তিনটা কারণ বলেন যে আমার ভালো লাগে, এটা কারণ হতে পারে না, কারণ আপনার ভালো লাগে, এটা কারো কারো যায় আসে না, আপনার ভালো লাগে কিনা এটা কারো যায় আসে না। তো আপনার কেন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে হবে, এরকম একটা তিনটা কারণ আমাকে বলেন, যে এই তিনটা কারণে আমি পাঞ্জাবি ব্যবসা করব, বলেন। মার্কেটে পাঞ্জাবির চাহিদাও আছে, তাছাড়া পাঞ্জাবির প্রাইস রেঞ্জটা মোটামুটি ভালো, যেখান থেকে একটা মিনিমাম ভালো প্রফিট রাখা যাবে। 200-250 টাকার কথা আপনি এখনই বললেন। একটা পাঞ্জাবি প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাকশনে যাওয়া পর্যন্ত, সেটা সোর্স করা, পরিশ্রম, সবকিছু মিলাই 1,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে 1,000 থেকে 1,200 টাকা, ধরেন 800 টাকা থেকে শুরু করে 1,500 টাকা রেঞ্জের পাঞ্জাবিগুলোই অনলাইনে বিক্রি হয়। এখন এই 800 থেকে 1,500 টাকার পাঞ্জাবি বিক্রি করে 200 টাকা লাভ করতেছেন, আবার মার্কেটিং খরচ আছে, আপনার ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, যেহেতু নিজে উৎপাদনে যাইতেছেন না, আপনি কারোর কাছ থেকে সোর্স করে নিয়ে আসতেছেন, আপনি কেমনে বলেন এই কথাটা যে হচ্ছে আমি আমার আমার পাঞ্জাবির ভালো চাহিদা আছে, কিংবা আমি আমি এটা ভালো প্রফিট করা যায়? আপনি কিছুক্ষণ আগে নিজেই বললেন যে 200 টাকা, 250 টাকা, কিংবা 300 টাকা এরকম লাভ করা যায়। এটা তো 1,500 টাকা বিক্রি করে 300 টাকা লাভ করা যায়, এটা তো ভালো রেশিও না। আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন আলাল ভাই?
জি, বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু এখানে আমার ভুলটা আমি বুঝতে পারতেছি না, হয়তো আমার জানার গ্যাপ আছে, না না কিন্তু আমি আমি বুঝে উঠতে না, পারতেছি না। আপনাকে বোঝা লাগবে না ভাই, আমার প্রশ্নের খালি উত্তর দিবেন তাহলে আপনি অটোমেটিক বুঝে যাবেন। আমি তো আপনার কেস স্টাডি করতেছি। এখন আমাকে তিনটা কারণ আপনাকে বলতেই হবে যে আমি এই তিনটা কারণে, এই যে আপনি বললেন মার্কেটে চাহিদা আছে, আপনারে কে বলছে মার্কেটে চাহিদা আছে? পাঞ্জাবি সবাই পরে না। আবার যারা পরে তারা কিছু কিছু আবার ক্যাটাগরি ভিত্তিক পরে, কারো কারো লাক্সারিয়াস ইল্লিনের পাঞ্জাবি পছন্দ, মানে 6 থেকে 10 হাজার টাকার নিচে তারা পাঞ্জাবি পরে না। কেউ কেউ আবার আড়ং ছাড়া পাঞ্জাবি পরে না। কেউ কেউ আবার ধরেন মনে করেন পাঞ্জাবি পরে শখে মাঝে মধ্যে বছরে একবার। কেউ কেউ আবার পাঞ্জাবি পরে মনে করেন সবসময়ের জন্য, হুজুর টাইপের মানুষ, তাদের পাঞ্জাবির আবার আলখেল্লা টাইপের, জুব্বা টাইপের, তাদের পাঞ্জাবির সাথে এই মডার্ন পাঞ্জাবির কোনো মিল নাই। আচ্ছা, তার মানে পাঞ্জাবির ভিতরে বিভিন্ন ধরনের বিভাগ আছে। এখন আপনি বলতেছেন চাহিদা আছে, মেনে নিলাম একটা কথা যে চাহিদা আছে তাই আপনি বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু প্রফিট রেশিও তো কম। এছাড়া আপনি বললেন যে আপনার ভালো লাগে, তাহলে একটা কারণ আমি ধরেছি যে আপনার চাহিদা আছে মার্কেটে তাই ব্যবসা করবেন। আরো দুইটা কারণ বলেন যে এই কারণে আমি মানে বিক্রি করতে চাই, পাঞ্জাবি বিক্রি করতে চাই, বলেন। যদি আপনার প্রশ্নের উত্তর যদি মাথায় এখন আপাতত না আসে, তাহলে আপনি পাস করতে পারেন যে হ্যাঁ পাস, আমার মাথার ভিতরে আসতেছে না, মানে এই প্রশ্নটার উত্তর আমার মাথার ভিতরে আসছে না। জি, আপাতত আমি স্পেসিফিক বলতে পারতেছি না। আচ্ছা, ওই তো এবার আসেন, আপনাকে আমি এবার আপনার প্রবলেমগুলো বলে দিই। আপনাকে তিনটা কারণ বের করবেন, আমি শুধু আলাল ভাইকেই বলতেছি না, আপনারা যারা ব্যবসা করেন, যে নিয়ে যেটা নিয়ে ব্যবসা করেন কিংবা যেটা নিয়ে ব্যবসা করতে চান, তিনটা কারণ বলবেন যে আমি এই কারণে, যেটাকে আমরা ইউএসপি বলছি, ইউনিক সেলিং পয়েন্ট। তো এখন এই তিনটা কারণে আমি হচ্ছে আমার এইটা নিয়ে আমি ব্যবসা করব, মাইক্রোনিশ আমার এটা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করব। তো আপনি জানেন না যে এটা কেমন সেল রেট কিংবা কেমন প্রাইসে, আপনার আপনার রিসার্চ নাই, কিচ্ছু নাই, আপনি হুট করে সিদ্ধান্ত নিলেন কোনো এক রাতে যে আগামীকাল থেকে আমি হচ্ছে পাঞ্জাবি ব্যবসা করব। তাইলে হলো না। ক্লদিং নিয়ে ব্যবসা করব, এরকম এরকম আহামরি এইটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন। মানে শুনতে ভালো লাগতেছে যে আমি পোশাক নিয়ে ব্যবসা করব, কিন্তু আপনি যখন গোড়াতে আসছেন তখন পাঞ্জাবিতে আসছেন। তখন পাঞ্জাবিতে এসে আমি আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে কেন ব্যবসা করবেন, আপনি দুই তিনটা বুকে বল দিয়ে বলতে বলতে পারতেন। নাম্বার ওয়ান, যে ভাই এই ফিল্ডে আমার জানাশোনা হ্যাপি, আমি 10 বছর ধরে এই ফিল্ডে আছি, আমি পাঞ্জাবির অনেকগুলো সেক্টরকে জানি, আমি আমার 10 জন পরিচিত আছে, এমনকি একটা ফ্যাক্টরিতে আমি 5 বছর চাকরি করেছি এবং এর সমস্ত কিছু আমার জানা আছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ভাই পণ্য আমি উৎপাদনে যাব, আগামী 5 বছরের ভিতরে আমি পাঞ্জাবির সমস্ত কিছু যেহেতু জেনে গেছি, তাহলে পাঞ্জাবি কোথায় থেকে পোশাক, এখন যেহেতু আমার টাকা পয়সা কম, সেই ক্ষেত্রে আমি টাকা পয়সা নিয়ে আমি পাঞ্জাবি উৎপাদনে যাইতে চাচ্ছি, একটা মেশিন হলে আমি বসাবো ভাই, এবং পাঞ্জাবি উৎপাদনে আমি পাঞ্জাবি বিক্রি করবো। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভাই পাঞ্জাবির ব্যাপারে, বিক্রির ব্যাপারে, পাঞ্জাবির যে মানে মার্কেটিং এর কৌশলের ব্যাপারে, কিংবা কোন জায়গাতে বেশি পাঞ্জাবি সেল হয়, অফলাইনে আমার অলরেডি 1 বছর 2 বছর কাজ করা আছে। আমি চাইতেছি এখন অনলাইনে মানুষকে ছড়াই দিব, যে আমার যেহেতু অভিজ্ঞতা আছে সেটার আলোকে এটা ছড়াই দিব। এখন এই জিনিসটা যখন আপনি বলতে পারতেছেন না, তার মানে আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই। মাছের ব্যবসা শুরু করবেন কিন্তু মাছ ব্যাপারে আপনি জানেন না, তাহলে হলো না। আপনাকে আগে ওই ব্যাপারে জানতে হবে। তাই আলাল ভাই, আগে ব্যবসা না, আগে জানেন কোনো একটা ফ্যাক্টরিতে জব করেন, কিংবা এই পাঞ্জাবির একদম প থেকে শুরু করে ইও জ পর্যন্ত আপনি সব শিখে যান, তারপরে পাঞ্জাবি ব্যবসা করবেন। তার আগে ঝাঁপ দিয়েন না, তাহলে ঝামেলায় পড়বেন আর কি। আশা করি বুঝতে পারছেন। আমি একটা কেস স্টাডি করে দিলাম যেখানে অনেকের প্রবলেম, এটা আপনারও প্রবলেম যে আপনি না বুঝেই ব্যবসা শুরু করতেছেন আর কি। বোঝার চেষ্টা করেন। তাহলে আপনার কোনো কাউন্টার প্রশ্ন আছে কিনা আলাল ভাই, মানে কাউন্টার দিতে চাচ্ছেন কিনা? কাউন্টার প্রশ্ন করতে, তাহলে কি আমি মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কি তাহলে কি আমি অনলাইনে কোনো ব্যবসা শুরু করতে পারবো না? যদি বলি যে হ্যাঁ, তাহলে তার সুবিধাবাদী কথা হবে। এখন তার সুবিধাবাদের কোনো যুগ জামানা নাই, এখন সব ডাইরেক্ট অ্যাকশনে না চলে না, আসছে। সুবিধাবাদী না হয়ে ডাইরেক্ট অ্যাকশনের কথা হচ্ছে না, এক্সপিরিয়েন্স ছাড়া ব্যবসা করা যাবে না। এক্সপিরিয়েন্স মানে যে 5 বছরের এক্সপিরিয়েন্স, ব্যাপারটা এমন না। স্টাডি করতে হবে। যেমন আপনাকে আমি জেনারেল কিছু প্রশ্ন করলাম, মানে কমন কিছু অল্প প্রশ্ন করলাম, সেটারই উত্তর আপনার কাছে নাই, তাহলে এত অল্প নলেজ নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। তাই আপনাকে অন্তত পক্ষে কিছু বেসিক নলেজ আপনাকে নিতে হবে। যেমন পাঞ্জাবি উৎপাদন করতে হলে, আমি যদি ভবিষ্যতে আমি পাঞ্জাবি ব্যবসা করতে চাই, তাহলে আমাকে উৎপাদনে যাইতেই হবে, কারণ ফার্স্ট হ্যান্ড আমিই হব। কারণ মানুষ ছোট গার্মেন্টস তো করতেছে বাড়িতে, তা আমার যদি উদ্দেশ্য এরকম না থাকে, রিসেল করারই যদি উদ্দেশ্য থাকে, মানুষের কাছে থেকে নিব আর সেল করবো, তাহলে ওই ব্যবসার জড়ানোর দরকার নাই। তাই পাঞ্জাবির বেসিক যে নলেজগুলো সেটা আগে নেন, রেশিও বুঝেন যে লাভের রেশিওটা ম্যাক্সিমাম কত, কোন পাঞ্জাবিটা বাজারে বেশি চলবে, আগামী 2 বছরের মধ্যে পাঞ্জাবির কেমন মার্কেট থাকবে, এই ব্যাপারগুলো আপনাকে ভালো করে রিসার্চ করেন। করে তারপরে আপনি এমন করতে পারেন
যে 50,000 টাকা যদি কেজি জিলাপি বিক্রি হয়, তাহলে একটা 1 লাখ টাকার পাঞ্জাবি কেন বিক্রি হবে না? কেমন করে বিক্রি হবে? ভারতের একজন খুব ভালো ইয়া আছে, মানে ডিজাইনার আছে, কি যেন নাম, কি বাগচি নাকি, ভুলেই তো গেলাম, যাই হোক। এই কেউ মনে করে দেন তো, ভারতের একজন ডিজাইনার আছে, নায়িকারা সব ওর পোশাক পরে, নাম বলেন তো, জানেন কেউ? দেখি একটু সার্চ দেই। পোশাক ডিজাইনার ভারত, কি নাম? সব্য সব্যসাচী, সব্য সব্যসাচী মুখার্জি। হুম, সব্যসাচী মুখার্জি, হ্যাঁ যাই হোক, নামটা তো আসলে মুখ দিয়ে বেরোচ্ছে না। সব্যসাচীর একটা পোশাকের দাম কয়েক লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত একটা পোশাকের দাম। সেও কাপড় নিয়েই ব্যবসা করে। আমি বলতে চাচ্ছি যে আলালউদ্দিন খান ভাই এমন একটা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করছে যেটা সোনায় মোড়ানো, যেটার দাম 5 কোটি টাকা। কোনো সমস্যা নাই তো। আপনি আপনার পাঞ্জাবি, ধরেন আপনার একাধিক পাঞ্জাবি ব্যবসা করার দরকার নাই, আপনি এমন একটা পাঞ্জাবি আপনার মা বোনদেরকে দিয়ে ডিজাইন করে নিছেন যে এই একটা পাঞ্জাবি 1 পিস, এই ডিজাইনের পাঞ্জাবি আর কখনো হবেও না, আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন। এই পাঞ্জাবির দাম হচ্ছে 15,000 টাকা, মিনিমাম 15,000 টাকা রেঞ্জে শুরু। আপনি ইল্লিন নামের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কাজ করে, ইল্লিন, এটার একটা হিস্টোরি আপনি একটু স্টাডি করেন, যে ওরা লাক্সারি আইটেম সেল করে, পাঞ্জাবি নিয়েই কাজ করে তারা। তো তাদের পাঞ্জাবির দাম 6,000 টাকা 10,000 টাকা কেন, এটা আপনি একটু রিসার্চ করেন, আপনি লাক্সারি আইটেম তৈরি করার চেষ্টা করেন, যে আপনি নর্মাল পাঞ্জাবি বিক্রি করবেন না, আপনি মাসে 5টা পাঞ্জাবি বিক্রি করেন, কিন্তু সেই 5টা পাঞ্জাবি হবে এক্সক্লুসিভ, এবং সেটার ডিজাইন আর দ্বিতীয়টা হবে না, মানে ওই পাঞ্জাবিটা একটাই ডিজাইন করা হয়েছে, একটাই ডিজাইন থাকবে, এবং দাম শুরু হবে 10,000 টাকা থেকে। এই যে আমি আপনাকে কনসেপ্ট বিল্ড করে দিলাম, এই কনসেপ্টে কাজ করেন, আজ থেকে 5 বছর পর আমাকে এসে চুমা দিবেন যে ভাই আপনি একটা বিরাট আইডিয়া দিয়েছিলেন, ওই সময় আমি আইডিয়াটা ক্লিক করছিলাম, বাংলাদেশে ওইটা নিয়ে কেউ কাজ করে না, বলো। আমি করি। তো সেই ক্ষেত্রে এরকম আইডিয়া একটু জেনারেট করেন। নর্মালি আপনি কারো কাছ থেকে পাঞ্জাবি কালেক্ট করছেন, সেটা বিক্রি করছেন, এটা হর হামেশা হইতেছে। তো মার্কেট দখল করতে হলে অন্যান্য যে প্লেয়ার আছে সেই প্লেয়ারদেরকে আপনাকে টপকাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার নলেজ তো জিরো, তো সেইভাবে আপনি টপকাবেন কেমনে? আপনার না আছে এক্সপিরিয়েন্স, না আছে পূর্বের কোনো অভিজ্ঞতা যে ওই ফিল্ডে আপনি কাজ করেন, কিছুই জানেন না আপনি পোশাক নিয়ে, তারপরে আপনি বলতেছেন যে আমার গ্যাপ আছে। তাহলে এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন, আশা করি মানে উত্তর পাইছেন আলম ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে হাত তুলেছে আব্দুল আহাদ হোসেন ভাই, বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ বলেন। ভাই আসলে আমার ধরেন ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, ওকে। বর্তমানে আমার মার্কেট শুধু ধরেন অনলাইন ভিত্তিক, হ্যাঁ। ফেসবুক একটা গ্রুপের মাধ্যমেই চলতেছে। ওকে। তো আমি আমার এই মার্কেটটা অন্য কোন পদ্ধতিতে করলে বা অন্য কোন প্লেসে গেলে আমার জন্য ভালো হবে বা আমার গ্রুপের জন্য ভালো হবে? অনলাইনে কোথায় সেল করেন? তো শুধু একটা পেজ আছে, পেজের মাধ্যমে ধরেন আমি আমার পোস্ট গুলো করতেছি, এটার মধ্যে সীমাবদ্ধ। এখান থেকে কি আপনার আপনার চাহিদা অনুযায়ী মানুষ আসতেছে? গেস্ট আসতেছে, কিন্তু আমার চাহিদা আরো বেশি। মানে আমি চাচ্ছি যে আমি অন্য কোনো পদ্ধতিতে যদি আমার এই প্রচার প্রসার করতে পারি তাহলে। পদ্ধতি পরে, আমাকে আগে বুঝতে হবে যে আপনার ক্যাপাবিলিটি কতটুকু, মানে কতজন গেস্ট হলে আপনি, এটা কি ইনফিনিটি লেভেলের, যতজন হোক ততজন সমস্যা নাই, এটা কি এরকম, না আপনার একটা লিমিটেড একটা আছে যে আমি প্রতিদিন 100 জনের বেশি আমি হ্যান্ডেল করতে পারবো না? এই ব্যাপারটা আমাকে ভালো করে ক্লিয়ার করেন। আমার গেস্ট যত হোক কোনো সমস্যা নেই, আমি আমার লোক খাটাবো গেস্টের পিছনে, কোনো সমস্যা নেই। না ভাই, এটা আপনি কোয়ালিটি ধরে রাখতে পারবেন না আব্দুল আহাদ হোসেন ভাই। আপনি আমার কথা মর্মটা বুঝেন নাই, সেটা হলো যে আপনি আপনার প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, আপনার যত মানুষ আসবে সমস্যা নাই যখন বলতেছেন, তার মানে আপনার ইনফিনিটিতে চলে যাচ্ছেন। আপনার নির্দিষ্ট একটা হোটেলের যেমন বলে না যে ভাই আজকে আর হবে না, আজকে আমার নাই, তার মানে তার কোয়ালিটি ঠিক রাখছে। সে এমন বলতেছে না যে রাত 12টার সময় গেলেও খাবার পাওয়া যাবে, ব্যাপারটা এরকম না। আপনার কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনার অবশ্যই লিমিটেশন আছে, যে আমি এই লিমিটেশনের বাইরে আমি যাইতে পারি না। তা আপনি লিমিটেশন কখনো চেক করছেন যে আমার লিমিটেশন কেমন? না ওইরকম। তাহলে আজকে আপনার হোমওয়ার্ক দিলাম, আমি নেক্সট ক্লাসে আপনার আমি কেস স্টাডি করে আমি শুনবো, প্ল্যাটফর্ম আগে না ভাই। আগে আপনাকে যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা মন দিয়ে শোনেন, সেটা হলো যে আপনি যদি একটা ফ্লো পান যে আমার গেস্টের কোনো প্রবলেম নাই, গেস্ট কোনো ইস্যু না, ইস্যুটা হইতেছে যে আমার ম্যানেজমেন্ট টিম আমি সহ আর কে কে আছে, আমরা কতজনকে টেক
টেক কেয়ার করতে পারবো, গেস্টগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, সরাসরি আমার সাথে সম্পৃক্ত, মানে কারো উপর নির্ভরশীল না হয়ে আমি নিজেই গেস্টগুলোকে অ্যানালাইসিস করে কাজ করিতে পারবো, এরকম কতজন? এটা প্রথম নাম্বার হোমওয়ার্ক। দ্বিতীয় নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আপনি শুধু ফেসবুক এবং গ্রুপের পাশাপাশি কন্টেন্টের ব্যাপারে আপনি ভাবেন কিনা, কেমন ধরনের কন্টেন্ট দেওয়া লাগবে মানুষকে আকর্ষিত করার জন্য। কিংবা এই ট্রাভেলের ব্যাপারটা এখন কিন্তু দুর্দিন চলতেছে, মানে মানুষ এই সময়ে মানে অন্য কিছু ভাবতেছে না, খালি ভাবতেছে যে ইয়া নাফসি ইয়া নাফসি। এখন চিন্তা করতেছে যে কিভাবে আমার জীবন চলবে, এই জিনিসটা চিন্তা করতেছে। কিন্তু এর ভেতরেও সাজেকে যে 300 টাকায় রুম পাওয়া যায়, কক্সবাজারে যে 500 টাকায় একটা ভিআইপি যেটা 5,000 টাকা দিয়েও পাওয়া যায় না, এটা পাওয়া যায়, এটা নিউজ কেউ জানে না। ধরেন আপনি জানাই দিচ্ছেন, আপনি ফাঁস করছেন যে ঠিক আছে সাজেকে আমি 300 টাকায় রুম দিব ভাই, আপনার আসেন। এই মুহূর্তেই সব থেকে বেস্ট মুহূর্ত, যে মুহূর্তে আপনি এনজয় করতে পারবেন ভালোভাবে ট্রাভেল করে। তো এরকম ক্রিয়েটিভ থিঙ্কিং করার মানুষ আপনার টিমে আছে কিনা, এই 3টা হোমওয়ার্ক আপনি করে আমাকে রিপোর্ট দিবেন ভালো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে স্যার আমি এই জিনিসগুলো আমি মোটামুটি করছি, এখন আমার কেসটা স্টাডি করেন, প্ল্যাটফর্মগুলোর নাম বলেন, কেমনে আমি অনলাইনের পাশাপাশি কিভাবে আমি আমার হচ্ছে আমি একটা ফানেল তৈরি করতে পারি, এই ব্যাপারটা আমি সহযোগিতা করব আপনাকে। ওকে? জি, ওকে। ঠিক আছে, ওকে। এরপরে ইয়াসির মনসুর ভাই বলেন। মনসুর ভাই। আচ্ছা, সুলতান বিন আলম ভাই বলেন। আলম ভাই আছেন? জি। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করেন। মূলত আপনার আতর, মূলত হচ্ছে আপনার আতর নিয়ে কাজ করি। হ্যাঁ। হ্যাঁ, হুম। তো এখন এটা খুব স্লো যাচ্ছে। তো এখন চাচ্ছিলাম এটার পাশাপাশি কিছু একটা করতে, যেটা মানে আপনার মানে সবসময় চাহিদা থাকবে এমন কিছু একটা। এখন কি করতে পারলে অথবা চাহিদাটা কিভাবে করে বের করবো খুঁজে, সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার ডাক নাম কি সুলতান না আলম, কোনটা? সুলতান রাখতে পারবেন। আচ্ছা সুলতান ভাই, আপনি আতরের ব্যবসা কতদিন ধরে করেন? করতেছি তো ভাইয়া 2020 হতে 21 হবে, 2020-21 থেকে করতেছি। টুকটাক মূলত আপনি অনলাইনে করি, অনলাইনে বলতে অনলাইনে অ্যাক্টিভ থাকা। আপনার এই অফলাইনে হচ্ছে বিভিন্ন মসজিদে, তারপর হচ্ছে মাহফিল কেন্দ্রিক, মাহফিল মসজিদ এসব জায়গাতে গিয়ে করতে হয় আর কি। আপনার ইউনিক সেলিং পয়েন্ট বলেন, মানে অন্যদের থেকে আপনি আলাদা কেন? ওইরকম তো ভাই আসলে তো হুম। তাহলে আপনাকে অন্য ব্যবসায় যাওয়ার দরকার নাই। এরকম কিছু যখন আপনার মাথার ভেতরে ইয়া করবে, মিউট করেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে প্রায় এখনো 30 জনের মতো মানুষ আছেন যারা ব্যবসা করছেন, তাদের এখন ওই যে সুলতান ভাইয়ের মতো অবস্থা, যে 20-21 মানে যদি শুরু করেন, তার মানে প্রায় 3 বছর ধরে উনি ব্যবসা করেন। 3 বছরের বেশি সময় ধরে উনি ব্যবসা করেন। 3 বছর ধরে আতর শুধু অনলাইন না, অফলাইনেও উনি বিক্রি করেছেন, কিন্তু উনি কখনো এটা ভাবেননি যে অন্যরাও তো আতর বিক্রি করতেছে, আমার বিশেষত্ব কি, আমি কেন বিক্রি করতেছি, আমার বিক্রি করার জন্য মানুষ কেন আমার কাছে হুমড়ি খেয়ে পড়বে, আমার আতরটাই কেন কিনবে, আমি আতর নিয়ে কি কি রিসার্চ করেছি, আতরের ব্যাপারটা আমি কতটুকু বুঝি। আচ্ছা, যারা ওমরাহ করে তাদেরকে দিয়ে আমি সৌদির কিছু কিছু আমি আতর, যে অথেন্টিক আতরগুলো আমি কি নিয়ে আসতে পারি, যেটাকে ক্যারিয়ার বলে, মানে জাস্ট ট্রাভেল যারা করছে, সৌদিতে যারা যাচ্ছে তাদের মাধ্যমে আমি কিছু কিছু সোর্স করে আমি সরাসরি সেখান থেকে কিছু সোর্স নিব। অথেন্টিক কিছু আতর আছে যে আতরগুলো মানুষ যারা ইয়াং, মানে যারা স্মার্ট, তারা পারফিউম হিসাবে আতরকেই প্রায়োরিটি দিবে, কারণ আতরের স্মেলটা কিংবা ফ্রেগনেন্সটা বেশিক্ষণ থাকে নর্মাল ফ্রেগনেন্সের থেকে। আতরের স্মেলটা অনেকক্ষণ থাকে, এমনকি কাপড় ধুইলেও যাবে না, ব্যাপারটা এরকম আর কি। তো এত স্ট্রং পয়েন্ট থাকার পরেও আপনি এর ভেতর থেকে আপনি ইউনিক পয়েন্ট আপনি বের করতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। তো সেই ক্ষেত্রে ব্যবসা করার জন্য শুধুমাত্র কমন সেন্স ডেভেলপ করলেই হয় না। যে কোনো দোকানদার, আপনি তো একটা পটলের দোকান খুলে বসলেও তো পটল বিক্রি করতে পারবেন, এটা তো বড় বড় কথা না। বড় কথা হচ্ছে যে পটলই বিক্রি করছে না, পটল ভেজে পটল ভর্তা করে তার সাথে কালায়ের রুটি মিক্স করে বিক্রি করতেছি। তো তুমি পটলের ভর্তাও খাবা, পটলও কিনতে পারবা, আবার পটল দিয়ে ভর্তা করা কালাই রুটিও আমি বিক্রি করতেছি। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে সংযোজন করা, কখনো একটা ব্যবসা চলতেছে না বলে আর একটা ব্যবসায় জাম না করা। এটা খুবই খুবই একটা হার্মফুল পদক্ষেপ একটা ব্যবসায়ীর জন্য, যে এটা তো চলতেছে না, স্লো আইটেম, তাহলে অন্য কিছু করা যায় কিনা দেখি। এটা ম্যাক্সিমাম মানুষের মাথার ভিতরে খেলে। এই খেলাখেলির কথাটা বাদ দিবেন।
বাদ দেওয়ার পর প্রথম নাম্বার হোমওয়ার্ক হচ্ছে যে আপনি কেন সেরা, আপনার প্রবলেমটা কোন জায়গায়, আপনি যাদের কাছ থেকে সোর্স করছেন ওই পাঁচজনও কিন্তু তাদের কাছ থেকেই সোর্স করতেছে, আপনি কোন ধরনের আতর ইয়াংদেরকে আপনি টার্গেট করতে পারবেন। আচ্ছা, নামকরণের ক্ষেত্রে কোনো কিছু করা যায় কিনা, এমন নাম দিব একটা আতরের যে নামটা নিয়ে কেউ কাজ করছে না। যেমন আমি ওপেন ওপেন হোয়াইট এবং ওপেন ব্ল্যাক এই দুটো আমি ব্যবহার করি, মানে আমি ফ্রেগনেন্সের ভিতরে আমি এগুলো খুবই পছন্দ করি। আমার পছন্দের কিছু ফ্রেগনেন্স আছে যেটা আমার নাম মুখস্থ। তো সেই ক্ষেত্রে আপনি কি ওইরকম তরুণদেরকে টার্গেট করেছেন, ওইরকম মানুষদেরকে আপনি কি রিপিট কাস্টমার হিসেবে টার্গেট করেছেন যে তার আতর শেষ হলো কিনা, কিংবা একটা 10 মিলি আতর কতদিন ব্যবহার করলে থাকে তারপরে তার আতরটা শেষ হয়েছে কিনা সেটা রিপিট আমি তাকে জিজ্ঞেস করেছি কিনা, যে মোস্তাফিজ ভাই 20 মিলি আতর তো গত মাসের 25 তারিখে নিয়েছিলেন, এখনো কি আছে না শেষ হয়েছে না দিব কিনা। এই যে একটা কথা, এই যে একটা ইউনিকনেস, আপনার খবর নেওয়া যে ভাই কেমন আছেন, আতরটা তো ব্যবহার করছেন, এতদিনে তো শেষ হওয়ার কথা, ভাই দিব দিব নাকি একটা, ব্যাপারটা কি বুঝছেন। এই জিনিসগুলো যদি আপনি না করেন, ডাটাবেস রেডি না করেন, কারা কারা আপনার কাছ থেকে কিনেছে, কারা কারা বিষয়গুলো আপনার কাছ থেকে ব্যবহার করেছে, কোন ধরনের ফ্রেগনেন্স তার কাছে ভালো লাগে এবং কোন ধরনের ফ্রেগনেন্স এখনকার তরুণদের জন্য আদর্শ, এগুলো যদি আপনি রিসার্চ না করেন তাহলে আপনি আতরের ব্যবসাতে লাভ করতে পারবেন না। এবার আসেন আপনার হোমওয়ার্ক কি। নাম্বার 1, ইউএসপি নির্ধারণ করবেন যে আপনি কেন সেরা। যদি সেরা হওয়ার জন্য কোনো যোগ্যতা খুঁজে না পান তাহলে পড়াশোনা করতে শুরু করেন, আতর নিয়ে গবেষণা করেন যে কোন আতরটা নতুনদের জন্য, মুরব্বীদের জন্য, ইয়াংদের জন্য, মাঝবয়সী মানুষের জন্য, নতুন বিয়ে করছে এরকম টাইপেরও আতর আছে। আবার ধরেন মনে করেন স্কুলে যাওয়ার আতর আছে, স্কুল থেকে আসার আতর আছে, তারপরে ধরেন আমি ফিলিং করতেছি ফান না, অ্যাকচুয়ালি এটা ট্রু। আপনি যদি এরকম সিস্টেমই তৈরি করতে না পারেন যে ভাই তুমি শনিবারের দিন আলাদা আতর আছে, রবিবারের দিন কিন্তু আলাদা আতর আছে, সোমবারেও আলাদা, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, বুধবারে, শুক্রবারের জন্য তো আলাদাই আছে স্পেশাল। এই আলাদা আলাদা ফ্রেগনেন্সের জন্য আমরা 7টা প্যাকেজ, আমরা সাতটা আতর দিয়ে একটা প্যাকেজ বানাইছি যার দাম সব মিলাই 7,000 টাকা। কিন্তু আমি এই অফারে, কম্বো অফারের জন্য আমরা দিচ্ছি মাত্র 6,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আর আমার আতরটা ব্যবহার কেন করবা, এটার জন্য তোমাকে গায়ের মধ্যে আতর ঢেলে দিতে হবে না, এক ফোঁটা, জাস্ট এক ফোঁটা আতর তুমি ব্যবহার করবা, একটা 20 ml আতর তোমার মিনিমাম 6 মাস যাবে। এই জিনিসটা যখন আপনি বলতেছেন না, যে তখন ও অটোমেটিকলি ভাববে যে 1,000 টাকা 6 মাস চলবে, তাহলে তো ভালোই তো, আমি তাহলে বারবার কেন আতর কিনি। এই যে পয়েন্টটা আপনি করে দিচ্ছেন, এটা কিন্তু আপনার মন গড়া না, আপনি বেসিক্যালি একটা পরীক্ষা করেছেন যে এইভাবে করা যায়। পরীক্ষা করার পর ওইটাই হচ্ছে আপনার ইউএসপি। এইভাবে যদি আপনি চিন্তা না করেন তাহলে আতর কেন কিচ্ছু বিক্রি করতে পারবেন না আপনি। তো সেই ক্ষেত্রে আপনি আগে আপনার ইয়াটা ডেভেলপ করতেছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ঘুমাতে যাবার আগে এবং ঘুম থেকে ওঠার পর। ঠিক 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 মারুফ ঠিক বলেছেন যে ঘুমাতে যাওয়ার আগে কোন আতর ব্যবহার করবেন, ঘুম থেকে উঠে কোনটা ব্যবহার করবেন। এরকম করে আপনাকে তো আমাকে তো বলতে হবে না যে হচ্ছে কোনটা কখন ব্যবহার করবেন, তখন না আমি আতরের প্রতি আকৃষ্ট হব আর কি। এনিওয়েজ, এই হোমওয়ার্কটা আপনি করবেন, করার পর হোমওয়ার্ক শেষ করে আমাকে রিপোর্ট দিবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। আশা করি বুঝতে পেরেছেন ভাই। আচ্ছা, মনসুর ভাই আপনি কি আছেন? আপনি আনমিউট করেন, আপনাকে ডেকেছিলাম। তোমার শেষে হয়ে গেছে শেষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মনসুর ভাই বলেন। দরজার ব্যবসা অফলাইনে চাচ্ছিলাম যেটা অনলাইনে। আমি হবিগঞ্জ সদর, সিলেট বিভাগ হবিগঞ্জ সদর থেকে বলছিলাম। আমার ব্যবসাটা দরজা জানালা চৌকাঠ প্লাস্টিক মানে সবকিছুই। দরজা আপনি বানান? জি, দরজা আপনি বানান? আমাদের একটা কোম্পানি আছে, তা সিলেটের মধ্যে একমাত্র আমার দোকানেই দেয়া হয়। আমি এটা ডিলার আর কি। কি প্লাস্টিকের দরজা? না, প্লাস্টিক না, দরজা কাঠের, কাঠের দরজা? যে কোনো কাঠ। আচ্ছা, ওকে। এটা সিএনসি মেশিন দিয়ে খোদাই করে ডিজাইন করা? সেন দিয়ে খোদাই করা। আর আমার থেকে অনেক বড় বড় ব্যবসায়িক আছে, টাকা পয়সা তাদের আছে। আমি ছোট মানুষ, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সর্বোচ্চ সেল আমারই হয়। আর আমার তো অনেক দূর মানে এগিয়ে যেতে পারি। আমার টার্গেট হচ্ছে সিলেট বিভাগে সব জায়গায় আমি অনলাইনে বিজনেসটা যাতে ছড়াই দিতে পারি। ওই ক্ষেত্রে আমি কিভাবে কি করতে পারি, কারণ আমার সর্বোচ্চ মানে কোয়ালিটি মেনটেন করে আমি মাল প্রোডাক্ট এই 3 বছরের গ্যারান্টি সহকারে আমি মাল দিই। আপনার প্রবলেম হচ্ছে কি, মানে সব জায়গাতে ছড়িয়ে যাওয়া, ব্যাপারটা এরকম?
হ্যাঁ হ্যাঁ, আমি চাই যে সব জায়গায় আমাকে চেনুক, আর আমি সবাইকে স্টেপ নিতে ভালো মানসম্মত মাল যাতে দিতে পারি। আমার টার্গেট হচ্ছে সিলেট বিভাগ, সম্পূর্ণ সিলেট বিভাগে আমি মালটা দিব। এখন এখন কি এখন স্পেসিফিক এলাকায় দিচ্ছেন? সদরে, সিলেট বিভাগের হবিগঞ্জ সদরে ঢুকছে মাল। তারপরেও আমার এখান থেকে অনেক দূরে অনেক মাল যায়। সদরের বাইরে যায় না, সদরের বাইরে যায় না, এরকম দুইটা কারণ বলেন কেন যায় না। অনেকে আমাকে চেনে না। আচ্ছা, আমার কাছে অন্যান্য দূর দূরান্তে যারা কোনো না কোনো এক সময় হবিগঞ্জ সদরেরই আছে না, দূরেও তারা আদালত আছে। তারা নেয়, দরজা কারা নেয়? যারা রেডি করে, দোকানদারও আছে, দোকানদারও মাল নেয় আমার এখান থেকে। অনেক আছে যে পরিচিত লোক আছে যে অনেক দূর দূরান্তে, তারা জিজ্ঞেস করে যে কোথা থেকে মাল আনছো। তখন আমার দোকানের কথা যখন বলে, তখন আমার দোকান আমার দোকানের নাম্বার নেই, আমার সঙ্গে যোগাযোগ করে অনেক দূর দূরান্তেও মাল নেয়। তো আমার টার্গেট ছিল যে আমি অনলাইনে কোনো কিছু করতে পারি কিনা, যে আমি আসলে যেতে চাচ্ছিলাম দূরে। আচ্ছা, ওকে। চাচ্ছিলাম। মনসুর ভাই, আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? এসএফ, এসএফ এন্টারপ্রাইজ। আমি এটা করাচ্ছি। ওকে। এসএফ এন্টারপ্রাইজের ভিজিটিং কার্ড আছে? 1000 ভিজিটিং কার্ড করতে কত টাকা খরচ করেছেন? তাহলেও হয়ে যাবে। আপনি কত খরচ করেছেন? আমারটা হচ্ছে 900 টাকা নিয়েছে। 900 টাকা নিছে। আচ্ছা, হুম। আপনি 3000 টাকায় হাজার এক ধরনের ম্যাট, গ্লোসি এবং ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার পাওয়া যায়, যেটা খুবই লুকেটিভ। তো আপনি প্রথমে আগে আপনার ভিজিটিং কার্ড চেঞ্জ করবেন, যে 3000 টাকা হাজার মানে সব থেকে বেস্ট কোয়ালিটি মানুষ যেন ভিজিটিং কার্ড হাতে নিয়ে সে প্রথমে বলে যে না, যেমন কোনো কিছু ভালো কিছু আমরা যদি কোনো কিছু হাতে নেই, ভালো যদি হয় সেটা আমরা কালেক্ট করি, আর যেগুলো খারাপ হয় সেগুলো আমরা ওই ভিজিটিং কার্ড ফেলে দেই। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম টার্গেট হইতেছে যে দামি ভিজিটিং কার্ড দিবেন, যাকেই দিবেন সে যেন দেখেই যেন হাতের উপর নাড়াচাড়া করলেই যেন বুঝে যায় যে এরা প্রিমিয়াম, এরা যেন তেন মানুষ না, এরা প্রিমিয়াম মানুষ। এটা হচ্ছে 1 নাম্বার বুদ্ধি দিয়ে দিলাম। আর আপনি কখনো আলহামদুলিল্লাহ সব ভালো চলতেছে এটা বলবেন না। আমি ওই রোগীর চিকিৎসা করি না যার সব ভালো আছে, আমি ওই রোগীর চিকিৎসা করি যাদের রোগ আছে। তা আপনার অলরেডি রোগ আছে, মানে আপনি অল্পতে এখনো হচ্ছে না, আপনার এখন ম্যাক্সিমাম যাওয়ার দরকার আছে। তাই কখনো বলবেন না যে আমার ব্যবসা ভালো চলতেছে, সবকিছু ওকে আছে, এই কথা বলবেন না। বলবেন যে আমার মেলা প্রবলেম আছে, তার ভিতরে একটা প্রবলেম হচ্ছে যে আমি এখনো সব জায়গাতে পৌঁছাতে পারতেছি না। তো এইটা হলো সমস্যা। কারণ আমরা যদি মাইন্ডলি যদি ভেবে ফেলি এটা, যে আমার তো কোনো প্রবলেম নাই, আমি তো ভালোই মাশাআল্লাহ বিক্রি ভালোই চলতেছে, তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা কারো নাই। আর আপনি যখন বলবেন যে না আমার মেলা সমস্যা, তখন বুঝবেন যে সমস্যা বের হতে শুরু করছে, আর কি কেবল শুরু করছে, আরো অনেক সমস্যা আছে। আচ্ছা, এবার আপনি মিউট করেন, আপনাকে কিছু পরামর্শ দেই, আপনি মিউট করেন। আচ্ছা, থ্যাংক ইউ। মনসুর ভাই, আপনি 3টা কাজ করবেন। নাম্বার 1, আপনার যে এসএফ এন্টারপ্রাইজ যেটা আছে সেটার ওখানে আপনার যে দরজার কোয়ালিটি, যেহেতু আপনি বললেন যে আপনি এমন একজনের ডিলার যে আপনাকে ছাড়া মাল দেয় না, দরজা অনেক জায়গাতে বিক্রি হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সরাসরি বিল্ডিং বানায় তারা সরাসরি দরজা কিনে না, যাদেরকে চুক্তিবদ্ধ করে রাখছে তারাই দরজা যেহেতু বিক্রি করে। ওইটা আমি পরে বলতেছি, 3 নম্বরে বলতেছি। 1 নম্বরে যেটা করবেন সেটা হলো যে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর জন্য দরজার কোয়ালিটি মানুষ আপনার কাছে না গেলে তো কেউ চেক করতে পারে না। তাই দরজাকে কাছে থেকে দেখানোর জন্য আমাদের কাছে যে ব্যবসার জন্য যে ভিডিওটা বানাচ্ছেন কিংবা বানাবেন, সেইটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যানিমেশন কিংবা কোনো কিছু হইতেছে। তো একটা ফিজিক্যাল মানুষ কিংবা একটা ছেলে হোক মেয়ে হোক যে আমার মতো কথা বলতে পারে যে আসসালামু আলাইকুম, এসএফ এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা দেখব এই দরজার গুণ কেন ভালো। একটা দরজা ঢাং ঢাং করে একদম হাতুড় দিয়ে মেরে ভেঙে তারপরে বলছে আরেকটা দরজা এইবার দেখেন এটা কত শক্ত দরজা, এটা আঠা দেখেন, এর কাঠের কোয়ালিটি দেখেন, আপনার কি মেহে
মেহগুনি দরকার না হচ্ছে আমরা কাঠ দরকার, আমরা সব ধরনের কাঠেরই, কলা গাছেরও আমরা বানাই দিব, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি সেটা ব্যবহার করতে পারবেন কিনা। এই যে কথাগুলো যে বলতেছে মানুষের মগজে ঢুকতেছে, তাই মগজে ঢোকার মতো করে মিনিমাম 10টা ভিডিও বানাবেন আপনি। আমি আবারও বলতেছি মগজে ঢুকতে হবে, যে বন্ধুরা খাইলে খাইলে আপনার খিদা লাগবে না, ঘুমাইলে চোখে দেখবেন না, এরকম টাইপের ভিডিও না। আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যাতে করে SF এন্টারপ্রাইজ যেন কাকলি ফার্নিচারের মতো হয়, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। এই কথাটা বলছে সে, বলার পর সে ভাইরাল হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে পরিস্থিতির জন্য আপনাকে ভাইরাল হতে হবে, আর ভাইরাল হওয়ার জন্য কিছু ক্রিয়েটিভ মানুষকে হায়ার করতে হবে যে হাতুড় দিয়ে দরজা ভেঙে ফেলতে পারে। হাতুড় একটা বিশাল মোটা সোটা মানুষকে আপনি হায়ার করবেন যে ভাই তোর একটা দরকার আছে, তোকে পেট ভরে গরুর গোস্ত খাওয়াবো, তুই আমার আমার দোকানে আয়। এখন ওরকম ষাঁড়ের মতো একটা মানুষ আসছে, আসার পর বলছে দে এবার লাথি মার, লাথি মেরে ভাঙছে, ভাঙার পর বলছে যে এই সমস্ত দরজা কিনতেছেন আপনার খরচ হলো কত টাকা। ওই লোককে পেট ভরে খাওয়াইতে হয়তো বা 5,000 টাকা খরচ হচ্ছে, আর একটা দরজা ভাঙছে খরচ হচ্ছে আপনার 5,000 টাকা, 10,000 টাকা খরচ হচ্ছে। এর বিনিময়ে যা কন্টেন্ট পাইছেন আপনি, এটা সারা জীবন বিক্রি করতে পারবেন। আমি কি বলতেছি, ক্রিয়েটিভ কন্টেন্ট হতে হবে, এটা 1 নাম্বার পথ। 2 নাম্বার পথ হচ্ছে এই যে আমি ভিজিটিং কার্ডের কথা বললাম, কোম্পানির নামের কথা বললাম, ফেসবুকের পেজের কথা বললাম, ইউটিউবের কথা বললাম, কন্টেন্ট যেখানে যেখানে দিবেন সেটার চর্চা কন্টিনিউ করা। আপনি প্রচারও চাইতেছেন আবার আপনি ঢিলামিও করতেছেন, তাহলে হবে না। আপনার কন্টিনিউ আপডেট দিতে হবে, না পারলে আপনি নিজেই লাইভ করতে শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির মনসুর, আমি SF এন্টারপ্রাইজ থেকে বলতেছি। আজকে কিন্তু আমাদের নতুন কালেকশন আসছে, এই কালেকশনটা দেখার জন্য আপনারা সরাসরি আসতে পারেন, অথবা আমার কাছে যেগুলো আছে সেটার স্ক্রিনশট দিয়ে পাঠান, আপনাকে আমি হাই কোয়ালিটির ফুটেজ, মানে হাই কোয়ালিটির যে ভিডিও অথবা ছবি আপনার ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আমি পাঠিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে প্রত্যেক দিন একটা করে লাইভ দিতে হবে, এবং এই লাইভটা আপনার ম্যাক্সিমাম পরিবারের সদস্য থেকে শুরু করে সবাইকে শেয়ার দিতে বলবেন। তার মানে সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার। এবং 3 নাম্বার, যারা বাড়ির রং করে, যারা বাড়ির কারেন্টের কাজ করে, যারা বাড়ির কন্ট্রাক্টর হিসাবে কাজ করে, যারা বাড়ির হচ্ছে ধরেন যে কোনো ধরনের কাজ করে, স্যানিটারির কাজ করে, এদেরকে আপনি ধরে ধরে চিনে চিনে একটা একটা করে মানুষ দিয়ে একদিন আপনি দাওয়াত দেন সবাইরে, যে ভাই তোরা আয়, আমি তো তোদেরকে দাওয়াত দিচ্ছি। একটা বিশেষ বার্জার পেইন্ট যেমন মাঝে মধ্যে থাইল্যান্ডে ঘোরাতে যায়, এরকম ঘোরাতে যায়, আপনার SF এন্টারপ্রাইজের পক্ষ থেকে যারা ঘরের কাজ করে, ঘরের মিস্ত্রি যারা, তাদেরকে আপনি খাওয়াচ্ছেন একদম নিঃস্বার্থভাবে। কোনো ধরনের উদ্দেশ্য সেখানে দিবেন না যে এই এই কারণে খাওয়াচ্ছি, আপনি নিঃস্বার্থভাবে যে না তোমরা কাজ করতেছো, তোমাদের দেখার কেউ নাই, আমি দেখবো, তোমাদের 50 জনকে দাওয়াত দিলাম, তোমরা আসো। এদেরকে দাওয়াত দিয়ে আপনি খাওয়ান, খাওয়ানোর পর বলবেন যে ভাই আমরা এই ব্যবসা করি, তোমরা কখনো প্রয়োজন হলে আমার কাছে আইসো, আমি একদম বেস্ট রেট তোমাকে দেবো, একদম বেস্ট রেট, যে রেটটা অন্য কেউ দিতে পারবে না। তাহলে হচ্ছে কি, এরকম করে আপনি নেটওয়ার্ক বৃদ্ধি করবেন। নেটওয়ার্কে যদি কাজ না করেন তাহলে এটার কিন্তু অফলাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্কটা বৃদ্ধি করতে হয়। তা আপনার দরজার হিসাবে আমি বললাম 1 নাম্বার বিষয় যে হচ্ছে আপনি শান্তিতে নাই, এটা কথা আগে স্বীকার করেন যে আমি শান্তিতে নাই, এখন যা ব্যবসা হইতেছে সেই ব্যবসাতে আমি শান্তি পাচ্ছি না, আমার বড় ব্যবসা করতে হবে। তাই বড় ব্যবসা করার জন্য আপনাকে অশান্তি আগে নিয়ে আসতে হবে মাথার ভিতরে, তা না হলে আপনি এগুলো করবেন না। আর যে 3টা পয়েন্ট আমি বললাম, এই 3টা পয়েন্টে কাজ করবেন, আশা করছি আপনার দরজার ব্যবসা বাড়বে। আজ উত্তর পাইছেন মনে করেন। কাউন্টার আছে ভাই, মনসুর ভাই? আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আপনার কাউন্টার কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি সত্যি সত্যি একদম দরজা ভাঙবেন না। আপনি যেটা করবেন, একটা বাজার থেকে কম দামি কিংবা যে দরজাগুলো বেসিক্যালি ভঙ্গুর টাইপের দরজা হয়, যেগুলো দরজার কোয়ালিটি ভালো না, সেই দরজা আপনি সংগ্রহ করবেন। প্রথমে সংগ্রহ করে আপনাকে তো পার্থক্য বলতে হবে যে আপনার আমি দরজা ভাঙার আমি কথাটা বলেছি প্রতীকী হিসাবে, এই কাজটাই করতে হবে, ব্যাপারটা এমন না। টেকসইয়ের যে জিনিসটা আপনাকে তো আগে দেখাতে হবে। একটা আমি যদি ঘরের মালিক হই তাহলে আমি দরজার কথা চিন্তা করলে আমার কি কি চিন্তা আসবে? প্রথমত ডিজাইনের কথা চিন্তা আসবে, দ্বিতীয়ত মজবুত কিনা, টেকসই কিনা, কতদিন টিকবে, ঘুম ধরবে না তো, তারপরে হচ্ছে যে এই দরজা কি ফিটিং ঠিকভাবে হবে, এইরকম চিন্তা কিন্তু আমার মাথার ভিতরে একজন ঘর মালিক হিসাবে আসবে। এই প্রশ্নের উত্তর আপনি ওই ভিডিওতে দিবেন, আশা করি বুঝতে পারছেন ভাই। বিষয়টা বলেন। ওই কার্ডটা এই 3,000 টাকা বা সামথিং যদি আরো লাগে, মানে ওই কার্ডটা কিভাবে করব, আর এটা কোন ধরনের কার্ড, এটা কোথায় পাবো, এটা কি উদ্যোক্তা সিলেটে আপনার সিলেট বলেন আর যাই বলেন, ঢাকা থেকে, ঢাকা ছাড়া
মানে যেখানেই প্রিন্টিং এর কাজ করেন ঢাকাতে পাঠায় তারা, ঢাকা থেকেই প্রিন্টিং গুলো হয়, নীলক্ষেতের এই সাইডে আসে। এখন আপনি যেটা করবেন, একদিন আপনি ভিজিটিং কার্ড না 4-5টা কাজ নিয়ে ঢাকায় আসবেন, ঢাকায় আসার পর নীলক্ষেতে চলে আসবেন, নীলক্ষেতে আসার পর যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের কাছে যায় বলবো যে ভাই আপনার প্রিমিয়াম কোয়ালিটির কার্ড আমাকে স্যাম্পল দেখান। আপনি নেড়ে চেড়ে আপনার কাছে যখন মনে হবে যে না এই কার্ডটা প্রিমিয়াম কোয়ালিটির, মানে হাতে নাড়তেই ভাল লাগতেছে, এটা তো আমার পকেটে মানি ব্যাগে ঢুকাইতে ইচ্ছা করবে, তাই ওইটা নেড়ে চেড়ে দেখে তারপর এই কার্ড অর্ডার করবেন। আশা করি বুঝতে পারছেন ভাই। বুঝতে পারছি। ওয়েলকাম মনসুর ভাই। আমার এখানে এমনও অনেক মানুষ আছে, আমি একজন দেখে আমি অবাক যে ভাই একটা কার্ড বানাইছে সে 60 টাকা দিয়ে, মানে একটা ভিজিটিং কার্ড সে 60 টাকা করে খরচ করছে। তা আমি বললাম এত দামি কার্ড আপনি বানাইছেন কেন? তো বলছে যে ভাই আমি তো 100 জনকে ভিজিটিং কার্ড মাইকিং করে বিলাবো না, আমি দিব আপনার মতো মানুষকে, যেন আমার কার্ডটা আপনার মানি ব্যাগে থাকে। তো সেই ক্ষেত্রে এই কথাটা শোনার পর আমার মাথার ভিতরে হঠাৎ করে আইডিয়া আসে, তাই তো এটা আমি কখনো ভাবিনি। তো এই ভাবনাটা আপনার মাথার ভিতরে দিয়ে গেলাম, শুধু কার্ডের কথা ভাইবেন না। আমি বললাম নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে, আমি বললাম যে কন্টেন্ট বানাতে হবে ভালো, এই দুইটা কথাও মনে রাখবেন, রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে পার্থপল। মনসুর ভাই ধন্যবাদ আপনাকে। পার্থপল বলেন, লাস্ট লাস্ট প্রশ্ন এটা আমার। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ পার্থ ভাই বলেন। হ্যাঁ একটা ফ্যাক্টরির মতো করে প্যাকেজ না এই কথাটা আমি স্পষ্ট, আপনি আপনি কি ব্লুটুথ কিংবা কোনো হেডফোন দিয়ে কথা বলতেছেন? জি 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 আপনি ওইটা ছাড়া এমনি নর্মালি কথা বলেন, তাহলে আমি স্পষ্ট শুনতে পাবো। এখন এখন কি ভাই শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলুন। আমি একটা পিনাট বাটার আমি নিজে বানাই, হ্যাঁ, তো এগুলো মোটামুটি সেল হয়, অনলাইনে সেল করি, বাট আমি চাচ্ছি এখন একটা ফ্যাক্টরির মতো করে দেওয়ার জন্য। হ্যাঁ, হুম মূলত সেক্ষেত্রে ডকুমেন্টেশনের কিছু ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে বিএসটি এর ব্যাপার আছে। হুম। বিএসটি ক্ষেত্রে মানে কি এটা সেক্ষেত্রে কি করা যায় একটু? আপনার প্রশ্ন কি, মানে কোন প্রবলেমটা কি? আমার প্রবলেমটা হচ্ছে বিএসটি কে আমি যে মানুষকে বলবো যে আমার এটা এতদিন রাখতে পারবে, ঠিক আছে, হ্যাঁ, হুম হুম। আমি এটা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? এখন কি বিএসটি কি আমাকে ওই পরীক্ষাটা করে দিবে কিনা? না বিএসটি এই পরীক্ষা করবে না। আচ্ছা, আপনার নিজে বিএসটি এর প্রথম এবং অন্যতম শর্ত হচ্ছে যে আপনার নিজস্ব ল্যাব থাকতে হবে। মানে আপনি যে উৎপাদনকারী, এটা তো আপনি বলবেন, এটা তো বিএসটিআই বলবে না যে আপনি এই প্রোডাক্টটা কতদিন ধরে স্টে করবে। বিএসটিআই শুধু পরীক্ষা করে রিজেক্ট করবে অথবা অ্যাপ্রুভ করবে, ব্যাপারটা এই আর কি। বিএসটিআই আপনাকে একটা মার্ক করবে কিংবা নাম্বার দিবে এই ক্ষেত্রে যে আপনার পণ্যের গুণগত মান ভালো আছে, এটা খাবার যোগ্য আছে, এর ভিতরে কোনো ঝামেলা নাই, এবং আপনি চাইলে এটার মোড়কজাত করতে পারেন। এটা হচ্ছে বিএসটিআই এর কাজ। এখন কতদিন স্টে করবে এটা আপনার নিজস্ব ল্যাব থাকতে হবে, টেস্টিং থাকতে হবে, আপনার নিজস্ব পরীক্ষাগার থাকতে হবে। তারপরে না আপনি বুঝবেন যে এটা কতদিন রাখলে, যেহেতু আপনি বানাইতেছেন, এটা আপনি নিজে টেস্ট করবেন যে আসলে ব্যাপারটা কি কতদিন কিভাবে যাচ্ছে আর কি, সেই জিনিসটা দিয়ে তারপরে এটা পরীক্ষা আমি করবেন। এটা আমি আমি পার্সোনালি আমি নিজে খাই, হ্যাঁ, আমি আমি দেখেও দেখছি 4 মাস পর্যন্ত ইটস ওকে না, এটা গুণগত মান ঠিকই থাকে, হ্যাঁ। আমি ওনাদের ভাই আমার কথা শুনুন। হ্যাঁ আমি বলি শুনেন, পিনাট বাটার আপনার কম্পিটিটর কে ওই সেম জিনিস বানায় মার্কেটে কে? এরকম তো আছে, আরো অনেকেই আছে। নাম বলেন। আহ, আমি লিস্টও করছি, আমি এখন দাঁড়ান, একটু আমার গুগল শিটটা বের করা লাগবে। না ভিতরে আপনার পিনাট বাটারের ভিতরে আমরা তো মাথার ভিতরে প্রথমে প্রাণের নাম আসতেছে, প্রাণ। প্রাণ বানাই কিনা আমি এখন ওইটা সম্পর্কে ঘাটাঘাটি করি নাই। পার্টি অর্গানিক নামে একটা না ভাই না, আপনি তো অন্য দিকে চলে গেলেন। খাঁটি অর্গানিকের কথা আমি বলি নাই, আমি বলছি যে স্ট্রং কম্পিটিটর কে, মানে বাংলাদেশে যারা অফিসিয়ালি বানায় কে পিনাট বাটার। প্রাণ বানাই কিনা আসলে আমি এটা জানি না। হুম পিন্টোলা আছে, এগুলো তো ইন্ডিয়ান, হ্যাঁ। হ্যাঁ, তাহলে বাংলাদেশে আপনাকে আগে থেকে হ্যাঁ, বাংলাদেশে ওরকম বানাই কিনা আমি আসলে ওই ইনফরমেশনটা নিই নাই। তাহলে আগে ইনফরমেশন নিতে হবে। বাংলাদেশের ইনফরমেশন নিলে আপনি একটা প্যাকেট সংগ্রহ করবেন, তার গায়ে পিনাট বাটারের মেয়াদ কতদিন দেওয়া থাকে, মানে অন এভারেজ তারা তো টেস্ট করেই করেছে, যেহেতু যেহেতু বড় প্রতিষ্ঠান। তাহলে আপনার ক্ষেত্রে 4 মাসের কথা বলেছেন, এখন অন্যান্য প্রতিষ্ঠান নিশ্চয়ই বানাচ্ছে, সজীব বানাচ্ছে, প্রাণ বানাচ্ছে, এগুলোর তথ্য তো আপনার জানা উচিত ছিল, তারপর আপনি জানেন না, হয়তো বা ওইভাবে আপনি কখনো খেয়াল করেন নাই।
জি জি, আমি এমনি বাইরের নিয়ে আমি টেস্ট আচ্ছা। করছি। যেমন ধরেন ইউকে একটা নিছিলাম, ওরা বছর দুয়েক দিয়ে দেয়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমারটাতে তো কোনো আমি প্রিজার্ভেটিভ বছর ইউজ করি না। বছর দুয়েক দেওয়ার ক্ষেত্রে বছর হ্যাঁ, দুয়েক দেওয়া থাকার ক্ষেত্রে ওরা ভ্যাকুয়াম ব্যবহার করে, ভ্যাকুয়াম যে কন্টেনার যেটা সেটা ব্যবহার করে। তাছাড়া ওদের প্রিজারভেটিভ থাকে, অনেক কিছু থাকে, সেজন্য হয়তো বা তাদের সময় জি জি। সময় বেশি। আচ্ছা যাই হোক, প্রবলেম কি আপনার হ্যাঁ, কতদিন থাকে এইটা প্রশ্ন স্পেসিফিক করেন ভাই, না বিএসটিআই কেমনে নিতে হয় এইটা, মানে জি, জি, কোনটা জি। কোনটা প্রশ্ন? মানে আমি এটা কিভাবে মানে কি প্রুফ দেখাবো কাউকে, এটার জন্য বিশেষ করে আচ্ছা আদ্র থাকে এটা। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি, মন দিয়ে শুনুন, মিউট করুন, আমাকে সহযোগিতা করুন। আচ্ছা, প্রথমত আবার আইটেম অ্যানালাইসিস করার জন্য কেমিস্ট লাগে। আপনি আপনার যেমন হচ্ছে কেমিস্ট মানে যে কেমিক্যাল নিয়ন্ত্রণ করে কিংবা কেমিক্যাল পরীক্ষাগার থাকে, এই ব্যাপারটা এমন না। যে খাবার আইটেমগুলোর কতটুকু মানে ওর ভিতরে কি আছে না আছে একদম ভালো কেমিস্ট ছাড়া, এটা পরীক্ষাগার ছাড়া এটা বের করা সম্ভব না। সেই জন্য প্রাইভেট কিছু পরীক্ষাগার আছে। এই প্রাইভেট পরীক্ষাগারের তথ্য আপাতত আমার কাছে নাই, তবে যদি আপনি নিজেও চান একটু রিসার্চ করবেন যে প্রাইভেট পরীক্ষাগার কোনগুলো, কেমিস্ট কারা, বাংলাদেশে কারা কেমিস্ট আছে, কেমিস্টের সাথে কথা বলবেন যে ভাই আমার তো এটা এরকম আইটেম আমি বানাচ্ছি, খাবার আইটেম, আমি কোন জায়গায় পরীক্ষা করাবো, প্রাইভেটলি আমি পরীক্ষা করাতে চাচ্ছি আমার আইটেমটা, যে সব ঠিক আছে কিনা। তো আপনি আগে প্রাইভেটলি এটা পরীক্ষা করে নেবেন, নেওয়ার পর তারপরে হচ্ছে আপনার নিজের একটা ল্যাব ছোট পরিসরে দিবেন। এবং দেখেন না আপনার, আমি আনঅফিসিয়াল বলছি না, অফিসিয়ালি বলছি, আপনার যদি এটা ছোট ল্যাব থাকে এবং একটা মানুষকে যদি 2-3 মাসের জন্য হায়ার করেন যে তুমি আমার কেমিস্ট, তো যতদিন অ্যাপ্রুভাল না হলো ততদিন আপনি ওই কেমিস্ট হিসেবে তাকে রাখলেন, বেতন দিলেন, আপনার ল্যাবটাও দেখালেন। এরপর তারা অডিট আসলো, যদি আপনি লিগ্যাল ভাবে করতে চান, বাংলাদেশ এখন সবকিছু লিগ্যাল ভাবে চলবে এটা আমরা আশা করতে পারি, ঘুষ ঘুষ কিংবা দুর্নীতির ব্যাপারটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি লিগ্যাল ভাবে দেখালেন যে আমার একটা ল্যাব আছে, আমি টেস্ট করেছি, এই হলো তার রিপোর্ট। তারপরে হচ্ছে আমার ল্যাবে আমি টেস্ট করে আমার ল্যাবের রিপোর্টটাও আপনি দেখেন, এবং আমার এই প্রতিষ্ঠানের এই জিনিসগুলো আমার আছে। যখন আপনি সবকিছু নিজে গুছাই নিতে পারবেন, তারপরে আপনি অ্যাপ্লাই করেন, আমার মনে হয় এটা আপনার জন্য উপযোগী হবে। আর আপনি নেক্সট ক্লাসে আমাকে একটু বলে মনে করাই দিবেন, আমি ইনশাল্লাহ এর ভিতরে খোঁজ লাগাবো যে কারা কেমিস্ট আছে, আপনার লোকেশন অনুযায়ী কোন জায়গায় কেমিস্টের সন্ধান পাবেন, এটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবো। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে পার্থপল ভাই, ধন্যবাদ যারা প্রশ্ন করলেন, আরো ধন্যবাদ যারা এতক্ষণ ধরে গিট্টুর মতো লেগে আছেন যে কি না বলে দেখি এরপরে কি হয়। তো আশা করছি আমার ক্লাসগুলো কেমন লাগতেছে, আই ডোন্ট নো, আপনারা একটু মেসেজ করবেন আমাকে, কিংবা এখানে যারা আছেন তারা একটু ইনকল মেসেজেও দিয়ে রাখবেন। আমি জানি না যে আমি ক্লাসে কতটুকু তথ্য দিতে পাচ্ছি কিংবা আমি কিভাবে শেখাতে পাচ্ছি, আই ডোন্ট নো, বাট আমি যে তথ্যগুলো আমি দিচ্ছি, যেভাবে দিচ্ছি, যে কোয়ালিটিতে দিচ্ছি, আশা করছি যে এগুলো অথেন্টিক। এবং আমারও ভুল হতে পারে, আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমি শুধরে নিব। আমি আবারও বলছি, আমি মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তায়ন হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। উদ্যোক্তায়নের মূল কাজ হচ্ছে আমরা মার্কেটিং, ডেভেলপমেন্ট এবং ক্রিয়েটিভ সেকশনে কাজ করছি। আমাদের ইউএসপি হচ্ছে যে আমরা ক্রিয়েটিভ, তার মানে আমরা সৃজনশীল, আমরা আমরা অনেক কিছু আউট অফ বক্স ভাবতে পারি, আপনি যে জায়গাতে ভাবতে পারেন না সেই জায়গাতে আমরা ভাবতে পারি, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। তাই আমরা যদি কোনোভাবে আপনার সহযোগিতায় আসতে পারি কিংবা কোনো কাজে যদি আসতে পারি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01890 এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হচ্ছে আমাদের কল দেওয়ার সুযোগ আছে, আপনি যে কোনো সময় অফিস চলাকালীন সময় আপনি কল দিবেন এবং আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দিব। প্রশ্নোত্তর পর্বগুলো বেশি ভালো হয় এই জন্য যে আপনারা আমাকে বলেন, আমার অভিজ্ঞতার ঝুড়ি থেকে আমি সেগুলো বের করি বলেই ভালো লাগে মারুফ ভাই। আসলে প্রশ্নোত্তর পর্ব সবসময় জন্যই ভালো, এরকম ক্লাস আমি আরো সামনে দিব, আপনারা সেখানে প্রশ্ন করবেন, গুছিয়ে নিয়ে আসবেন নিজেকে, আমি ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করব। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার আমার ছোট ভাই আসছে রাজশাহী থেকে, আমার পাশে শুয়ে আছে, তার সাথে গল্প না করে আপনাদের সাথে গল্প করতেছে, একটাই কারণ যে আপনাদের আমি ভালোবাসি। যারা ব্যবসায়ী আছেন, যারা কিছু একটা করতে চাইছেন, তাদের পাশে আছি আমি, স্বার্থ দিয়ে স্বার্থ ছাড়া, দুইভাবে, যদিও স্বার্থ ছাড়া না, স্বার্থ আছে আমার। স্বার্থ হচ্ছে যে আমারও বিনিময় আছে, আপনি আমার সাথে বিনিময় যদি না করেন আমি আপনাকে ভালোবাসবো না। তাই সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে বিনিময় মানে আমাদের সার্ভিসগুলো টেস্ট করার আমন্ত্রণ রইল, যে আমরা কি সার্ভিস দেই সেটা আপনি জানার চেষ্টা করবেন, এবং সেখান থেকে যদি আপনার কোনো দরকার থাকে সেই সার্ভিসগুলো আপনারা সেখান থেকে কিনবেন, নো প্রবলেম। তাতে করে আমার পরামর্শের পাশাপাশি সার্ভিসটাও ভালো পাওয়ার
একটা নিশ্চয়তা আমি দিতেই পারি। তো আজকের মতো আমি যে ক্লাসটা সেটা শেষ করতে যাচ্ছি, এখানে কিছু প্রাপ্তি স্বীকার করে যাচ্ছি। আমাদের সাথী ছিল, আমাদের মারুফ হোসেন ভাই ছিল প্রথম থেকেই, আলালউদ্দিন ভাই তো অ্যাক্টিভ ছিলই, নাসিমা আক্তার আপু ছিল, আমাদের সঞ্চিতা আপু ছিল, তারপরে ছিল হচ্ছে টপ বক্স, যদিও ওনের নামটা ঠিক করে নাই। তারপরে আমাদের এখানে মার্তুজ ভাই ছিল, এর আগেও ক্লাসগুলো করছে। আমাদের জ্যোৎস্না আপু তো অবশ্যই ছিল, তিনি নিয়মিত স্টুডেন্ট আমাদের। তারপরে রিফাত ভাই ছিল, তারপরে হচ্ছে বিক্রম কুমার কর্মকার, উনি ছিলেন। তারপরে হচ্ছে সঞ্চিতা তো ছিলই, তারপরে হচ্ছে মুবিন রোহান ভাই ছিলেন। তারপরে আমাদের আমাদের হচ্ছে জ্যোৎস্না মল্লিক ইনফো, আচ্ছা। তারপরে 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 মারুফ ভাই বেশি বেশি করে মেসেজ দিয়েছেন, কারণ ওনার টাইপ করতে মজা লাগে, তাই টাইপ করে গিয়েছেন। তারপরে সাথী বলেছে আজকের ক্লাসটা প্রতিটা বিষয় অনেক ভালো ছিল এবং ব্যবসায়ের জন্য অনেক সহায়ক হবে, বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে আর সমস্যা সহজ সমাধানে পরামর্শগুলো আমাদের জন্য অনেক সহায়ক। হ্যাঁ, এটা বুঝতে পারলে বুঝপাতা, না বুঝলে চেষ্পাতা। যারা বুঝে না মাথার বুদ্ধি দেয় তারা তো গেলই আর কি, আর যারা বুঝে তারা বুঝে আর কি। আর আহসানুর ভাই বলেছে শেষে, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই। এই ছোট্ট একটা কৃতজ্ঞতা আমাদের হেভি ব্যাটারি চার্জ করে, সত্যি ভাই আহসান ভাই, এই ব্যাটারি চার্জ কিন্তু অনেক করে, যেটা করে নেক্সট ক্লাসও আমি ভালো নিতে পারি। এইটাই আমরা দরকার, আমাদের দরকার যে ঠিক আছে ধন্যবাদ, আপনি যা করেছেন আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের জন্য ভালো যেমনটা আমি জানি না, তবে আমার জন্য ভালো হয়েছে। আপনি তো আর অন্যদের কথা জানেন না, তবে আপনার জন্য ভালো হয়েছে, এই কথাটা বললে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আবার ক্লাসে যুক্ত হব। আর যারা যে গ্রুপে আছেন সেখানে থাকেন, আমাদের যে নাম্বারটা সেটা দিয়েছি সেটাতে কল করবেন, নিশিতে কল করো আমার ফোনে, আপনার সাথে আমি কথা বলবো, নো প্রবলেম। আর ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে আপনার সমাধানে আমরা চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন, দোয়া দরখাস্ত রইল। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুগ্রহ করে সবাই লিভ নিন, ধন্যবাদ।